ন্যাশনাল অ্যাডভেঞ্চার স্কুল ফেসবুক পেজ থেকে আজ রাতের আকাশ নিয়ে একটা লাইভ প্রোগ্রাম অনুষ্ঠান হচ্ছে। আজকের প্রোগ্রামে আমি মোবাইল এবং ডিএসএলআর দুটো দিয়ে দেখাবো কিভাবে রাতের আকাশের ছবি তুলতে হয়। প্রথমেই আমি কিছু স্লাইড এখানে দেখাবো। এটা হচ্ছে আমাদের একটা সৌরজগতের একটা ছবি। এখানে সূর্য আছে, তারপর বুধ, তারপর শুক্র, তারপর পৃথিবী, এরপর মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, এরকম করে বিভিন্ন কক্ষপথে বিভিন্ন আমাদের যে ৮টা গ্রহ সেটা সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। তার মধ্যে আমরা যদি খালি চোখে এদেরকে দেখার চেষ্টা করি তাহলে তো আমরা সূর্যকে প্রত্যেক দিনই দেখতে পাই, বুধকে দেখতে পাই খালি চোখে, ভেনাস মানে হচ্ছে শুক্র গ্রহ, শুক্র গ্রহকে আমরা শুকতারা এবং সন্ধ্যাতারা দুই নামে চিনি। সকালে যখন এটাকে আমরা দেখতে পাই তখন আমরা বলি শুকতারা, আর যখন সন্ধ্যাবেলা দেখতে পাই তখন বলা হয় সন্ধ্যাতারা। এরপর রয়েছে পৃথিবী। পৃথিবী তো আমাদের নিজেই একটি গ্রহ, এতে তো আমরা প্রত্যেকদিন দেখতে পাই। এরপর আসে মঙ্গল। মঙ্গল মানে হচ্ছে আমাদের লাল গ্রহ। বিভিন্ন সময় আমরা মঙ্গলকে খুব পৃথিবীর কাছাকাছি এসে দেখতে পাই, তখন এর লাল যে রং এটা খুব সহজেই দেখতে পাওয়া যায়। এরপর আসে বৃহস্পতি। বৃহস্পতি হচ্ছে আমাদের সৌরমণ্ডলের যে ৮টা গ্রহ আছে তাদের মধ্যে সব থেকে বড়, একে বলা হয় গ্রহরাজ, একেও আমরা খালি চোখে দেখতে পাই। এরপর স্যাটার্ন মানে হচ্ছে শনি, শনিকেও আমরা খালি চোখে দেখতে পাই। এখন আকাশের যদি আমরা ভোরের দিকে দেখতে পাই তাহলে বৃহস্পতি এবং শনিকে পাশাপাশি আমরা রাতের আকাশে দেখতে পাবো। খালি চোখে শনির বলয় দেখতে পাওয়া যায় না, কিন্তু যাদের টেলিস্কোপ আছে তারা এই টেলিস্কোপের সাহায্যে শনির বলয় দেখতে পাবে। আর যাদের ডিএসএলআর আছে মোটামুটি 500 mm বা তার বেশি যদি ফোকাল লেন্থ হয় তাহলেই শনির যে রিং সেটা কিন্তু দেখতে পাওয়া যায়। ইউরেনাস এবং নেপচুন দুটোই খালি চোখে দেখতে পাওয়া যায় না, কিন্তু টেলিস্কোপ দিয়ে এদেরকে দেখতে পাওয়া যায়। এই গেল আমাদের সৌরমণ্ডলের মোটামুটি একটা স্ট্রাকচার। এরপর যেটা আসে সেটা হচ্ছে সপ্তর্ষি মণ্ডল। সপ্তর্ষি মণ্ডল একদম যদি মানে রাতের আকাশ নিয়ে একদম বেসিক কেউ যদি কিছু জানে তাহলে সে সপ্তর্ষি মণ্ডলের নাম শুনে থাকবে, সবাই চেনে এটাকে। এখানে 7টা নক্ষত্র দেখতে পাওয়া যায়, এখানে একটা, 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 মোট 7টা তারা একটা জিজ্ঞাসা চিহ্নের মতো গঠন করে। এটা সপ্তর্ষি মণ্ডল। সপ্তর্ষি মণ্ডলে যদি এই জায়গাটাকে খুব ভালো করে লক্ষ্য করা হয় তাহলে দেখা যাবে যে এখানে দুটো তারা রয়েছে। এই জায়গাটাকে আমি যদি জুম করে দেখাই তাহলে এই যে এখানে যে আমি ছকের মধ্যে যেটাকে দেখিয়ে রেখেছি এটা হচ্ছে সপ্তর্ষি মণ্ডলের এখানে দুটো তারা। একটা হচ্ছে ঋষি বশিষ্ঠ এবং তার স্ত্রী অরুন্ধতী, এরা দুজন পাশাপাশি অবস্থান করে আছে। যারা আপনারা পাহাড়ে যান তারা কিন্তু এই তারাটির সঙ্গে খুব সহজেই দিক নির্ণয় করতে পারবেন। অরিজিৎ স্যার সঙ্গে কথা হচ্ছিল আমার, যে যখন পাহাড়ে যায় ওনারা তো বেশিরভাগই বলছেন ম্যাপ কম্পাস এইসব নিয়ে পাহাড়ে যান।
যদি ম্যাপ এবং কম্পাস দুটোই ফেল করে, মানে একদম যদি এক্সট্রিম পর্যায়ে চলে যান, তখন কিন্তু দিক নির্ণয়ের একটা উপায় হচ্ছে সপ্তর্ষিমণ্ডল। আপনাকে রাতের আকাশটাকে খুব ভালো করে দেখতে হবে। রাতের আকাশের কোন দিকে এইরকম 7টা তারা পরপর থেকে একটা জিজ্ঞাসা চিহ্নের মতো গঠন করেছে। এটা যদি আমি লাইন দিয়ে যোগ করি, ঠিক এইরকম দেখতে লাগবে, একটা জিজ্ঞাসা চিহ্নের মতো। এই তারাটি থেকে এই যে সপ্তর্ষিমণ্ডলে প্রথম দুটো তারা, এই দুটোকে যোগ করে যদি যেটাকে মোটামুটি 5 গুণ বাড়িয়ে দেওয়া হয়, তাহলে এই রেখাটি একটা তারার কাছে এসে আসবে। এই তারাটি হলো আমাদের ধ্রুবতারা। ধ্রুবতারা সারা বছর রাতের আকাশে উত্তর দিকে থাকে। এটা একদম একটা ফিক্সড পজিশন। এইটা দেখে খুব সহজেই দিক নির্ণয় করা যাবে। আমি একটা এখানে ছবি তুলেছি। এই হচ্ছে আমাদের সপ্তর্ষিমণ্ডল। সপ্তর্ষিমণ্ডলটা তখন অস্ত গেছে, মানে যখন আমরা সন্ধ্যাবেলা দেখতে পাবো, সন্ধ্যেবেলা আমরা সপ্তর্ষিমণ্ডলকে এইরকম জায়গা থেকে উঠতে দেখবো। এই জায়গা থেকে আস্তে আস্তে এইরকম এরকম করে ঘুরে 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 আবার ভোরের দিকে ও আস্তে আস্তে আবার এইভাবে ডুবে যাবে। সপ্তর্ষিমণ্ডলে একদম দুটো তারাকে যদি যোগ করে আমি 5 গুণ যেখানে বাড়িয়েছি, এই যে তারাটা দেখতে পাওয়া যাচ্ছে, এটাই হচ্ছে সপ্তর্ষিমণ্ডল। যারা আকাশে স্টার টেল ছবি তোলেন, তাদের কাছে সপ্তর্ষিমণ্ডল একটা গুরুত্বপূর্ণ, এবং সেই সঙ্গে ধ্রুবতারাও খুব একটা গুরুত্বপূর্ণ। অনেকেই ধ্রুবতারাকে সেগুলো সেই ছবিতে ফুটে ওঠে। এটা আমি দেখাবো পরে, শেষের দিকে আমার একটা স্টার টেল আছে, আমি তখন দেখাবো এটা কিভাবে করতে হয়। আর এখানে একটা দেখিয়েছি যে সপ্তর্ষিমণ্ডল তো বছরে হয়তো সবসময়, মানে রাতের আকাশে নাও দেখতে পারেন। তখন মানে সপ্তর্ষিমণ্ডল যখন আকাশে অস্ত যায়, ঠিক তখনই ক্যাসিওপিয়ার উদয় হয়। এই ক্যাসিওপিয়ার যে প্রথম তারা, এই প্রথম তারাটিকে যদি আবার এরকম করে বাড়িয়ে দিই, তাহলে এটা ওই ধ্রুবতারা এসে পৌঁছায়। এটা হচ্ছে রাতের আকাশের ক্যাসিওপিয়া একটা তোলা ছবি। ইংরাজি ডব্লিউর মতো আমরা দেখতে পাচ্ছি এই ক্যাসিওপিয়া। এই ক্যাসিওপিয়া থেকে যদি আমরা এরকম করে একটা রেখা টানি, তাহলে এইরকম কোনো একটা জায়গায় আমরা ধ্রুবতারাকে দেখতে পাবো। আর এটা হচ্ছে পার্সিয়াস নক্ষত্রমণ্ডল বা পরশুরাম নক্ষত্রমণ্ডল, ক্যাসিওপিয়ার একদম পাশেই অবস্থান করে। আর এখানে যেটা একটা ছোট্ট অংশ দেখতে পাচ্ছেন, এটা হলো, তাহলে এটা ওই ধ্রুবতারায়, এটা হলো কীর্তিকা বা গ্রাম বাংলায় যাকে বলা হয় সাত ভাই চম্পা। এইটা হচ্ছে কীর্তিকা যে তারাস্তবক, তার একটা ছবি, একটা ইন্টারনেট থেকে একটা ডাউনলোড করা ছবি। এখানে আমরা আকাশ যদি খুব পরিষ্কার থাকে এবং চোখের দৃষ্টি যদি খুব ভালো হয়, তাহলে আমরা এই 7জনকে দেখতে পাই। এছাড়া যদি টেলিস্কোপ দিয়ে দেখতে পাই, তাহলে আমরা দেখবো অসংখ্য ছোট ছোট তারা এর মধ্যে ভর্তি হয়ে আছে। এরপর আসে কালপুরুষ নক্ষত্রমণ্ডল। রাতের আকাশে সবচেয়ে আকর্ষণীয় যদি কোনো নক্ষত্রমণ্ডল থাকে, তাহলে সেটা হলো কালপুরুষ। কালপুরুষকে একজন শিকারীর সঙ্গে কল্পনা করা হয়। একজন গ্রিক যোদ্ধা, তার এক হাতে থাকে তরবারি, এক হাতে থাকে ঢাল, এইরকম, আর এইরকম জায়গা তার শিকারী কুকুর থাকে। এটা হলো কালপুরুষ নক্ষত্রমণ্ডল। রাতের আকাশে আমরা যদি দেখি, তাহলে কালপুরুষ নক্ষত্রমণ্ডলকে ঠিক আমরা এইভাবে এইরকম দেখতে পাবো। এইরকম 3টে নক্ষত্রমণ্ডল, এখানে যে 3টে নক্ষত্রমণ্ডল দেখতে পাচ্ছি, এক সরলরেখা থাকবে, এবং সেখান থেকে কিছুটা দূরে আকাশের সব থেকে উজ্জ্বল যে নক্ষত্রমণ্ডল লুব্ধক, তাকে আমরা দেখতে পাবো। এই লুব্ধক হলো কালপুরুষের যে শিকারী কুকুর, তার একটা তারা।
যারা দেখতে পাচ্ছেন না তাদেরকে বলবো মোবাইলের ব্রাইটনেসটা একটু বাড়িয়ে নিন, কারণ ছবিগুলো তো একটু অন্ধকারে তোলা। ব্রাইটনেসটা একটু বাড়িয়ে নিন, তাহলে দেখতে পাবেন। এই কালপুরুষ এটা হলো শিকারী কুকুর। এবার এইগুলোকে যদি আমরা কাল্পনিক রেখা দিয়ে যোগ করি তাহলে এই রকম দেখতে লাগবে। এই হলো আমাদের কালপুরুষ নক্ষত্র মণ্ডল। এখানে আছে লুব্ধক, এইটা হচ্ছে বিটেল জিউস বা বাংলায় বলা হয় আর্দা। এইটাকে আমরা লাল রঙের দেখতে পাবো। এটা হচ্ছে একটা রেড জায়ান্ট। রেড জায়ান্ট মানে হচ্ছিল যে সমস্ত তারা তার মধ্যে থাকা যে হাইড্রোজেন জ্বালানি সেটা নষ্ট করে ফেলছে আস্তে আস্তে, মানে পুড়িয়ে শেষ করে ফেলেছে, এবং এর মধ্যে এখন লোহার ভাগ বেশি আছে। মানে একটা তারা তার মৃত্যুকালে এসে উপস্থিত হয়েছে, তার রং এখন লাল হয়ে গেছে, সেই রকম একটা তারা হলো বিটেল জিউস বা আর্দা। আর এইটা হলো M42 বা অরায়ন নেবুলা। এটা একটা নীহারিকা। নীহারিকা হচ্ছে এমন একটা জায়গা যেখানে হচ্ছে নতুন তারাদের সৃষ্টি হয়, মানে বাংলায় বলা যায় তারাদের আঁতুর ঘর। এখানে হাইড্রোজেন, ধূলিকণা ইত্যাদি একসঙ্গে জমাট বেঁধে আস্তে আস্তে বিভিন্ন তারা জন্ম নেয়। এই ছবিটা যদি দেখেন, এই ছবিটা একদম মানে অরায়ন এবং ক্যানিস মেজর, মানে কালপুরুষ এবং বৃহৎ কুকুর মণ্ডল, মানে তার যে শিকারী কুকুর, তাদের দুজনকে একদম মার্কিং করে দেখানো আছে, এবং প্রত্যেকটা তারাদের কি নাম ইংরেজিতে লেখা আছে, এবং ব্যাকেটে এদের যে ভিজুয়াল ম্যাগনিটিউড, মানে আমরা খালি চোখে কতটা উজ্জ্বল দেখব সেইটা দেখতে পাবো। ভিজুয়াল ম্যাগনিটিউড যত মাইনাসের দিকে হবে সেই তারা তত উজ্জ্বল। মানে সাইরাস বা লুব্ধকে যদি আমি দেখি, এখানে দেখতে পাচ্ছি -1.44। এটা হচ্ছে রাতের আকাশে সব থেকে উজ্জ্বল তারা। আমাদের উত্তর এবং উত্তর গোলার্ধে যে সমস্ত তারা দেখতে পাওয়া যায় তার মধ্যে সব থেকে উজ্জ্বল হচ্ছে এই লুব্ধক। এছাড়া আরো তারা দেখতে পাচ্ছি এখানে, যেমন আর্দা দেখতে পাচ্ছি, এখানে রাইজেল দেখতে পাচ্ছি। রাইজেল হচ্ছে একটা নীল রঙের দেখতে পাওয়া যায় রাইজেলকে। আর অরায়ন নেবুলার একটা ভালো ছবি দেখাচ্ছি। এই হলো অরায়ন নেবুলা। এটা উইকিপিডিয়া থেকে নেওয়া হয়েছে। মানে একটা গ্যাস জমাট বেঁধে কিরকম দেখতে লাগে তার একটা ছবি হচ্ছে এটা। এই হচ্ছে অরায়ন নেবুলা বা নীহারিকা। এখানে প্রতি মুহূর্তে নতুন নতুন তারা জন্ম নিচ্ছে আকাশে। এরপর যেটা আসে, এবং যারা রাতের আকাশের ছবি তোলেন তাদের কাছে সব থেকে আকর্ষণীয় জিনিস হচ্ছে এই আকাশগঙ্গা ছায়াপথ। আকাশগঙ্গা ছায়াপথ হচ্ছে আমরা যে সৌরমণ্ডলের অন্তর্গত, এবং এই সৌরজগৎ যে ছায়াপথের অন্তর্গত সেটা হচ্ছে আকাশগঙ্গা ছায়াপথ। আকাশগঙ্গা ছায়াপথের এটা হচ্ছে একটা বাহু। আকাশগঙ্গা একটা সর্পিলাকার বা স্পাইরাল গ্যালাক্সি, তার একটা বাহু হচ্ছে এইটা। এইটাকে গ্যালাকটিক কোর বলা হয়। মানে রাতের আকাশের যদি আকাশগঙ্গাকে বা মিল্কি ওয়েকে দেখতে পাই তাহলে দেখবো যে এই এলাকাটাই সব থেকে বেশি উজ্জ্বল, এবং যদি মেঘমুক্ত আকাশ থাকে তাহলে আমরা এটাকে খালি চোখেই দেখতে পাবো। এইটা হচ্ছে আকাশগঙ্গার গ্যালাকটিক কোরের একটা ছবি। এখানে অনেক আমরা ফাজি স্পট দেখতে পাচ্ছি। এখানে একটা স্পট, এখানে একটা স্পট, এখানে একটা স্পট, এই একটা স্পট। এগুলো হচ্ছে একটা মেসিয়ার অবজেক্ট। মেসিয়ার অবজেক্ট হচ্ছে যে বিজ্ঞানী চার্লস মেসিয়ার বলে একজন ছিলেন, উনি রাতের আকাশ নিখুঁতভাবে পর্যবেক্ষণ করতেন। রাতের আকাশে থাকা কিছু জিনিসকে উনি, ওনার একটা ক্যাটালগ ছিলেন, তাতে 1 2 3 4 করে এইভাবে লিপিবদ্ধ করেছিলেন। উনি বেঁচে থাকাকালীন মোট 51টি এরকম মেসিয়ার অবজেক্ট উনি ক্যাটালগের অন্তর্ভুক্ত করেছিলেন। তার মধ্যে এইগুলো হচ্ছে অ্যাডা
মেসিয়ার অবজেক্ট। এই ছবিতেও দেখতে পাওয়া যাচ্ছে, এখানে একটা স্পট, এখানে একটা স্পট, এই একটা স্পট। এই ছবিটা যদি দেখতে পাই, এই হচ্ছে আমাদের আকাশগঙ্গার গ্যালাকটিক কোর। তার উপরে রয়েছে বৃশ্চিক মণ্ডল, একটা কাঁকড়া বিছের মতো দেখতে লাগে। এইটা হচ্ছে কাঁকড়া বিছার লেজ, এবং এগুলো হলো তার দুটো দাঁড়া বা বাহু। এইটা হচ্ছে বৃশ্চিক মণ্ডল, আর এটা হচ্ছে আমাদের ধনু মণ্ডল। বৃশ্চিক মণ্ডল এবং ধনু মণ্ডল দুটোই হচ্ছে আমাদের যে 12টি রাশি আছে বা জোডিয়াক কনস্টেলেশন আছে তাদের এক একটা। এটা হচ্ছে স্করপিও আর এটা হচ্ছে স্যাজিটারিয়াস। এবার এখানে এই যে মার্কিং করা আছে M24, মানে চার্লস মেসিয়ার তার যে ক্যাটালগ ছিল সেখানে তার 24 নম্বরে এটার স্থান আছে। এটা হচ্ছে M8, এটা হচ্ছে ক্যাটালগের 8 নম্বরে উল্লেখ আছে। এটা হচ্ছে M6, মানে 6 নম্বরে উল্লেখ আছে। এটা হচ্ছে M7, মানে 7 নম্বরে উল্লেখ আছে। এদের আবার এই মেসিয়ার 24, মেসিয়ার 8, মেসিয়ার 6, মেসিয়ার 7 এইসব ছাড়াও একটাদের কমন নেম আছে। যেমন এই যে ছবিটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের গ্যালাকটিক কোর আকাশগঙ্গার, এবং এই যে এখানটা সার্কেল যেটা করা আছে, এই সার্কেলটা আমি এখানে ইন্ডেক্সের মধ্যে একটা দেখিয়েছি, M8 এবং M20। এখানে এই যে ছোট্ট স্পটটা দেখতে পাওয়া যাচ্ছে এটা হচ্ছে M8, আর এখানে যে স্পটটা দেখা যাচ্ছে এটা হচ্ছে M22। আমি যদি আরো যদি একটু বড় করি তাহলে এইরকম দেখতে লাগবে। এই হলো M8, এই হলো M20। এই দুটো হলো একটা মেসিয়ার, মানে দু রকম মেসিয়ার অবজেক্ট। এরকম আকাশে বহু মেসিয়ার অবজেক্ট আছে। আধুনিক যদি জ্যোতির্বিজ্ঞানে দেখতে পাওয়া যায় তাহলে দেখা যাবে অসংখ্য এরকম মেসিয়ার অবজেক্ট আকাশের বিভিন্ন জায়গায় আছে। মেসিয়ার অবজেক্ট এটা একটা মানে পুরানো, আগেকার দিনে এটাকে মেসিয়ার অবজেক্ট বলা হতো। এখন নতুন নিয়ম অনুসারে বলা হয় এনজিসি। এনজিসি মানে হচ্ছে নিউ জেনারেশন ক্যাটালগ। নিউ জেনারেশনের ক্যাটালগে এরকম বহু জিনিস মার্কিং করা আছে, এবং যারা ডিপ স্কাই অবজেক্ট খোঁজেন আকাশে, এটা একটু কেয়ারফুলি শুনবেন, যারা ডিপ স্কাই ফটোগ্রাফি করেন, রাতের আকাশে যারা ডিপ স্কাই করেন, তাদের কাছে এই ধরনের মেসিয়ার অবজেক্ট বা নিউ জেনারেশন ক্যাটালগে যে সমস্ত জিনিস উল্লেখ আছে, একটা তাদের কাছে একটা চ্যালেঞ্জিং জিনিস বলা যায়। কারণ এগুলো ছবি তুলতে বহু রকম, মানে নর্মাল সিস্টেমে এই ধরনের ছবি তোলা যায় না। মানে এগুলো এতই আকাশে ক্ষীণ, তাদের থেকে যে আলোটা আসে সেইটা আমাদের যে নর্মাল যে ক্যামেরার যে সিমস বা সিসিডি সেন্সর হয়, মানে নর্মাল ভাবে সেগুলোকে মানে যথেষ্ট পরিমাণে আলো ক্যাপচার করতে পারে না। আর সেখানেই আসে অ্যাস্ট্রোফটোগ্রাফি, যেটা আজকে আমি শেখাবো। কিভাবে তুলতে হয় এই ধরনের ছবিগুলো আমি আজ বাকি সময় ধরে সেটাই শেখাবো। তার আগে কিছুটা আমি এখন বেসিক বলে নেই। এরপর যেটা আসে, এটা একটা খুব ইন্টারেস্টিং জিনিস। যারা মাইথোলজি নিয়ে চর্চা করেন, গ্রিক মাইথোলজি, রোমান মাইথোলজি, চাইনিজ মাইথোলজি, জাপানিজ মাইথোলজি, এই এবং ইন্ডিয়ান মাইথোলজি, এই মাইথোলজিতে বিভিন্ন জিনিস বলা আছে, বিভিন্ন ঘটনা বলা আছে। তাদের মধ্যে কিছু কিছু জিনিস আবার আমরা রাতের আকাশে দেখতে পাই। তার মধ্যে এটা একটা সেই রকমই জিনিস। এটা 3টে নক্ষত্রমণ্ডল আকাশে রয়েছে। আমরা এখন রাতের আকাশ যদি দেখতে পাই, মানে রাত ধরুন 1টা, 1:30টা, 2টো, এই সময় আমরা এটাকে দেখতে পাবো। এখানে 3টে নক্ষত্রমণ্ডল রয়েছে। এটা হচ্ছে বীণা মণ্ডল, বীণা মণ্ডলকে ইংরেজিতে বলা হয় লাইডা কনস্টেলেশন। ঈগল মণ্ডল, অ্যাকুলা কনস্টেলেশন, বক মণ্ডল, সিগনাস কনস্টেলেশন। এই 3টের যে আলফা তারা বা সব থেকে উজ্জ্বল যেগুলো তারা, ভেগা, অলটেয়ার এবং দেনেব, এদেরকে যদি আমরা যোগ করি তাহলে যেটা
তাহলে যেই জিনিসটা হয় সেটাকে আমরা বলি সামার ট্রায়াঙ্গেল বা গ্রীষ্ম ত্রিভুজ। এই গ্রীষ্ম ত্রিভুজের 3টি আলাদা তারামণ্ডল আছে। এটা হচ্ছে বীণামণ্ডল, মানে একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আছে বীণা, তার মতো দেখতে বলে, এটাকে বলা হয় বীণামণ্ডল। এটা হচ্ছে ঈগল মণ্ডল, মনে হচ্ছে না ঈগল, এই হলো তার একটা ডানা, এই হচ্ছে তার মাথা, এটা হলো তার লেজের দিক, ঈগল মণ্ডল। আর এই হচ্ছে বক মণ্ডল, বকের এটা গলা, দুটো বড় বড় ডানা, আর এদিকটা হচ্ছে বকের লেজের দিক, এটাকে বলা হয় বীণামণ্ডল। এটা হচ্ছে ঈগল মণ্ডল, মনে হচ্ছে না ঈগল, এই হলো তার একটা ডানা। অডিও তো ঠিকই আছে, একটু নেটের কানেকশনটা দেখবেন যাদের কাছে অডিও প্রবলেম হচ্ছে। আমার কাছে তো অডিওটা ঠিকই আছে দেখছি। আবার এই যে আমরা যে একটু আগে বললাম যে আকাশগঙ্গা ছায়াপথের কথা উল্লেখ করলাম, এই আকাশগঙ্গা ছায়াপথ দক্ষিণ আকাশে উদয় হয় এবং মাথার উপর দিয়ে উত্তর আকাশে চলে যায়। এই অংশটা যেখানটা আছে, এই অংশটায় ছায়াপথের খুব হালকা একটা জিনিস দেখতে পাওয়া যায়। পুরাণে যদি কেউ পুরাণ চর্চা করেন সেখানে দেখবেন বলা আছে যে আকাশগঙ্গা নদীতে বকমণ্ডল উড়ে যাচ্ছে, ঈগল মণ্ডল উড়ে যাচ্ছে, এরকম একটা এরকম কথা আমরা পুরাণে শুনতে পাই। এই আকাশগঙ্গা নদী হচ্ছে আমাদের মিল্কওয়ে গ্যালাক্সি, আর এই বক উড়ে যাচ্ছে মানে হচ্ছে সিগনাস কনস্টেলেশন, আর ঈগল উড়ে যাচ্ছে মানে হচ্ছে অ্যাকুলা কনস্টেলেশন। এদেরকে দেখে মনে হয় জানা যে আমাদের আকাশগঙ্গা নদীতে দুটো পাখি উড়ে বেড়াচ্ছে। এরপর আসে আর একটা নক্ষত্র মণ্ডল, এটাও আমাদের যে 12টি রাশি মণ্ডল আছে তার মধ্যে একটা, এটা হচ্ছে মিথুন রাশি মণ্ডল। এই মিথুনকে যদি আমরা রেখা দিয়ে যোগ করি, মানে কাল্পনিক রেখা দিয়ে যোগ করি, তাহলে আমরা এইরকম দেখতে পাবো। মিথুনকে ইংরেজিতে বলা হয় জেমিনি। এই জেমিনিতে হচ্ছে এটা দুটো প্রধান উজ্জ্বল তারা, পোলাক্স এবং ক্যাস্টর। জেমিনি, এটা হচ্ছে পুরোটা হচ্ছে জেমিনি, আর এটা হচ্ছে কালপুরুষের কিছুটা দক্ষিণ আকাশে তখন ডুবে গেছে। কালপুরুষের যে হাত সেটা দেখতে পাওয়া যাচ্ছে, এদিকের যে ঢাল সেটা আমরা দেখতে পাচ্ছি। টরাস মানে হচ্ছে বৃষ রাশি মণ্ডলকে দেখতে পাচ্ছি। এই হলো আমাদের যে কনস্টেলেশন আছে, 12টা যে রাশিমণ্ডল আছে তাদের ছবি। এখানে মানে ওই প্রত্যেকটা রাশিমণ্ডলে যদি তারাগুলোকে কাল্পনিক রেখা দিয়ে যোগ করা হয় তাহলে আমরা এইরকম দেখতে পাবো। এই যে যেমন জেমিনি বা মিথুন রাশিতে যেমন দেখানো হয়েছে, এখানে এমন যেমন স্যাজিটেরিয়াস বা বৃষ রাশি, স্যাজিটেরিয়াস বা ধনু রাশি মণ্ডল দেখানো আছে, স্করপিয়াস বা বৃশ্চিক মণ্ডল, এখানে টরাস বা বৃষ রাশি মণ্ডল, এরকম বিভিন্ন আমরা রাশিমণ্ডল দেখতে পাই বছরের বিভিন্ন সময়। এবার আসে যে স্টার টেল, মানে যারা আকাশের ছবি তোলেন তাদের কাছে একটা খুব আকর্ষণীয় জিনিস হচ্ছে এই স্টার টেল। এখানে যে দেখতে পাচ্ছি এটা উত্তর আকাশের স্টার টেল, এটা হচ্ছে ধ্রুবতারাকে প্রায় স্থির বলা যায়, এই জন্য এখানটা দেখতে পাচ্ছি আমরা এর মুভমেন্ট খুব একটা বেশি হয়নি, কিন্তু ধ্রুবতারাকে কেন্দ্র করে বিভিন্ন তারা তাদের নির্দিষ্ট যে কক্ষপথ আছে বিভিন্ন কক্ষপথে ঘুরে চলেছে। এই ছবিটা যদি আমি ব্যাখ্যা দিই মানে কেন এইরকম হয়, তাহলে দেখবো যে এই ধরুন এখানে যে লম্বা সাদা লাইনটা আছে, এই লাইনটা মানে হচ্ছে এই ছবিটা যখন তোলা শুরু হয়েছে তখন আমরা ওই তারাটিকে এখানে দেখতে পেয়েছি, এবং যত রাত হয়েছে তত এই তারাটা আস্তে আস্তে এই পথ ধরে এসে এইরকম অবস্থান এসেছে, এবং যখন আমি ছবি তোলাটা শেষ করেছি তখন এটা ছিল তারা লাস্ট পজিশন। ঠিক আবার যদি এখানে দেখি তাহলে দেখবো যে এই তারাটা ছবি তোলা যখন শুরু হয়েছে তখন এখানে আস্তে আস্তে এই পথ ধরেও গেছে,
গিয়ে আবার এখানে শেষ হয়েছে। এই ছবিগুলো কিন্তু একটা সিঙ্গেল ছবি নয়, এগুলো হচ্ছে বিভিন্ন ছবি। মানে এই ছবিটা যেটা আছে এর মধ্যে মোট 228টা ছবি আছে। 228টা ছবি দিয়ে এই ছবিটি তোলা হয়েছে। মানে ধরুন আমি যখন রাত আমি 10টায় ছবি তোলা শুরু করেছি, প্রায় 3.5 ঘন্টা ধরে ছবিটা তোলা। যখন ছবি তোলা আমি শুরু করেছি তখন টাওয়ারটার অবস্থান ছিল এখানে, নেক্সট ছবিটা হয়তো এখানে আসবে, আবার পরের ছবি এখানে আসবে, এরকম করে করে 228টা পরপর ছবি এরকম জোড়া হয়েছে। জুড়ে 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 এই যে তারার গতিপথ বা ওদের যে ট্র্যাক, সেইটা ফুটে উঠেছে এরকম একটা মোটা সাদা রেখা দিয়ে। এটা কি বলা হয়? স্টার টেল। যারা আকাশের ছবি তোলেন তারা এটা অবশ্যই তুলবেন। এটা কিভাবে তুলতে হয় আমি মানে পরে যখন আমি মোবাইল এবং ক্যামেরা দেখাবো এটা আমি দেখিয়ে দেবো। এখানে যদি কারো কোনো প্রশ্ন থাকে এই কতগুলো স্লাইড নিয়ে তাহলে একটু কাইন্ডলি জানাবেন, না হলে আমি পরে যে মোবাইলে কিভাবে ছবি তুলতে হয় আমি সেখানে ফিরে যাব। এই আকাশগঙ্গা ছায়াপথের যে ছবিটা আছে এটা কিন্তু মোবাইলে তোলা। এটা রেডমি নোট 8 দিয়ে তোলা। কিভাবে তোলা সেটা আমি পরের সেগমেন্টে দেখাবো। এইটা মোবাইলে তোলা। এটা মোবাইলে তোলা। মানে বেশিরভাগ ছবি আমার মোবাইলে তোলা, ডিএসএলআর এ খুব কম ছবি আছে। এখানে ডিএসএলআর এর ছবি বেশি সেরকম নেই। এই ছবিটা ডিএসএলআর এ তোলা। এটা স্ট্যাক করা একটা ছবি, কিভাবে স্ট্যাক কি জিনিস সেটা আমি পরে বলছি। এটা ডিএসএলআর দিয়ে তোলা। এটাও মোবাইলে তোলা। এটাও মোবাইলে তোলা। এইটা তো উইকিপিডিয়া থেকে নেওয়া হয়েছে। এটা উইকিপিডিয়ার ছবি। এটা মোবাইলের তোলা। এটাও মোবাইলের তোলা। এগুলো মোবাইল। এটা উইকিপিডিয়ার। এইটা ডিএসএলআর দিয়ে তোলা। এটা এটা ডিএসএলআর এ। এটা মোবাইল দিয়ে তোলা। এটা ডিএসএলআর এ। এটাও মোবাইলে তোলা। এগুলো মোবাইলে তোলা। মোবাইলে আমার বেশিরভাগ তোলা ছবি আছে, ডিএসএলআর এ খুব কম ছবি আছে। অ্যান্ড্রোমিডার ছবিটা আমার সম্ভবত এই ল্যাপটপে নেই, আমি পরে দেখাবো। মানে আমি এখানে পোস্ট করে দেবো অ্যান্ড্রোমিডার ছবিটা। খুব একটা ভালো আসেনি, জাস্ট একটা স্পট বোঝা যায়। আমি এটা পরে দেখিয়ে দেবো। আচ্ছা, এবার আমি তাহলে মোবাইলের অ্যাস্ট্রোফটোগ্রাফিটা শুরু করি। এইটা হচ্ছে মোবাইলের একটা, আমরা যদি ক্যামেরাটা খুলি তাহলে এইরকম দেখতে পাবো। আচ্ছা, একটা প্রবলেম হয়ে গেছে, মানে খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের এখানে লোডশেডিং হয়ে গেছে। জানি না লাইভটা আমি কতদূর চালাতে পারবো, ল্যাপটপের কতক্ষণ চার্জ থাকবে সেটা বলতে পারছি না, এবং যদি ইলেকট্রিক না আসে তাহলে আমি ক্যামেরাটা কিভাবে দেখাবো সেটা একটা সমস্যা হয়ে যাবে। দেখা যাক লাইভটা আমি কতক্ষণ চালাতে পারি। এইটা হচ্ছে আমাদের একটা মোবাইলের স্ক্রিন। মোবাইলে এখানে যে আপনাকে মোবাইল দিয়ে যদি ছবি তুলতে হয় তাহলে প্রো মোডে যেতে হবে। প্রো মোডে গেলে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখানে বিভিন্ন জিনিস আছে,
উপরেও বিভিন্ন জিনিস আছে। প্রো মোডে ছবি তোলার জন্য প্রথমে আপনাকে যেটা করতে হবে, আপনার মোবাইলে যে ম্যাক্সিমাম রেজলিউশন, যেমন এখানে দেখাচ্ছে 48, মানে 48 মেগাপিক্সেল। এই 48 মেগাপিক্সেল এটাকে আমাকে সর্বপ্রথম অন করতে হবে। 48 মেগাপিক্সেল অন করার পর এটা হচ্ছে এই যে এখানে যে এস লেখা আছে, এই এস মানে হলো শাটার। এই জায়গাটাকে আমি একটু জুম করে দেখাচ্ছি। এই হলো শাটার। এই শাটার স্পিড, এটা হলো শাটার স্পিড। এই শাটার স্পিডটাকে আমাকে মোটামুটি 16 বা 32 এইরকম যে আছে, বা 8, মানে 8, 16, 32 এইরকম ভাবে আমাকে রাখতে হবে। 8, 16, 32 মানে হচ্ছে আপনার যে মোবাইলে যে ক্যামেরাটা আছে সেটা 8 সেকেন্ড, 16 সেকেন্ড এবং 32 সেকেন্ড ধরে ছবি তুলবে। এখানে যেই সেটিংটা করা হবে তত সেকেন্ড ধরে ছবিটা উঠবে। মানে এখানে 16 করা আছে, মানে মোবাইলটা একটা ট্রাইপডে রেখে যদি আমি 16 সেট করে দিই তাহলে এটা 16 সেকেন্ড ধরে ছবিটা উঠবে। এই দিকে হচ্ছে ফার্স্ট শাটার স্পিড, মানে 1/1000, মানে হচ্ছে 1 সেকেন্ডের 1000 ভাগের 1 ভাগ সময় ধরে ছবিটা উঠবে। আর এদিকে হচ্ছে ম্যাক্সিমাম সেকেন্ড, এটা হচ্ছে 32 সেকেন্ড, মানে হলো 32 সেকেন্ড ধরে এই ছবিটা উঠবে। অ্যাস্ট্রো ফটোগ্রাফি করার প্রধান যে শর্ত সেটা হচ্ছে আমাদের লং এক্সপোজার দিতে হবে। মানে হচ্ছে শাটার যে স্পিড, ক্যামেরা এবং ফোনের যেটা স্পিড, শাটার স্পিড, সেইটা আমাদের ফোকাল লেন্থের সঙ্গে একটা রুল আছে, সেইভাবে আমাদের সেট করতে হবে। বলা হয় থেকে আমাদের যে ক্যামেরার যে ফোকাল লেন্থ সেইটা 500কে যদি ফোকাল লেন্থ দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগফল যেটা হয় সেটাই হবে ওই সময়কার শাটার স্পিড। মানে ধরুন আমার ক্যামেরার ফোকাল লেন্থ 50 mm, তাহলে 500 ভাজিতক 50 হবে 10, মানে আমি ম্যাক্সিমাম 10 সেকেন্ড শাটার দিতে পারবো ওই ক্যামেরাটায়। 10 সেকেন্ডে যদি বেশি শাটার দিই তাহলে কি হবে, গ্রহ নক্ষত্র যেগুলো আছে সেগুলোও তো তাদের একটা গতি আছে, সেই গতিতে তারা পৃথিবীর চারদিকে ঘুরছে এবং সূর্যের চারিদিকে ঘুরছে, এবং পৃথিবীও একটা গতিতে আবার সূর্যের চারিদিকে ঘুরছে। যদি ওই 10 সেকেন্ডে বেশি আমরা শাটার দিই তাহলে দেখবো যে ওটা একটা সাদা দাগের মতো হয়ে গেছে, ওটা একটা ছোট্ট ডট হবে না, ওটা একটা সাদা দাগ হয়ে যাবে। এই শাটার স্পিডটা ডিপেন্ড করে ফোকাল লেন্থের ওপর। আবার যদি আমার কোন একটা লেন্স আছে 10 mm, তাহলে 500 ভাজিতক 10 করলে হয় 50, তাহলে আমি ওই লেন্সটা দিয়ে আমি ম্যাক্সিমাম 50 সেকেন্ড শাটার দিতে পারবো। আবার যদি ফোকাল লেন্থ 100 হয় তাহলে 500 ভাজিতক 100 করলে হয় 5, মানে আমি 5 সেকেন্ড দিয়ে শাটার দিতে পারবো। আবার 200-500 লেন্স হয়, তো এই 200-500 লেন্সে যদি আমি 500 mm ছবি তুলি তাহলে আমি 500 ভাজিতক 500 করলে হয় 1, মানে আমি ম্যাক্সিমাম 8 সেকেন্ড ধরে 1 সেকেন্ড ধরে ছবিটা তুলতে পারবো। এখানে আবার দুটো জিনিস আছে, একটা হয় ফুল ফ্রেম ক্যামেরা, একটা হয় ক্রপ সেন্সার ক্যামেরা। ক্রপ সেন্সার ক্যামেরা হলে, মানে আমরা যে যে ধরনের ক্যামেরা বেশি ইউজ করি সেগুলো বেশিরভাগই ক্রপ সেন্সার। এদেরকে কি করতে হয়, যেই ফোকাল লেন্থ আমরা লেন্সে দেখায় তার সঙ্গে যদি নিকন বডি হয় তাহলে 1.5, মানে 1.5 গুণ করতে হবে। মানে যদি 50 mm যদি আমার লেন্সে দেখায় তাহলে 50 গুণিতক 1.5 তাহলে হবে 75, তাহলে আমার মানে এফেক্টিভ যে ফোকাল লেন্থ হয় তাহলে আমার হবে সেটা 75, মানে 75। তখন আমাকে 500 ভাজিতক 75 করলে যেই রেজাল্টটা আসবে সেটা আমাকে শাটার স্পিড দিতে হবে। আর যদি আমার ফুল ফ্রেম হয় তাহলে তো হয়েই গেল, মানে লেন্সে যেটা দেখাবে সেটাই। আর যদি ক্যানন বডি হয় তাহলে এই যে ক্রপ ফ্যাক্টর এটা হচ্ছে 1.6, এই দুটো মাথায় রাখতে হবে। নিকন ক্রপ সেন্সার ক্যামেরার ক্রপ ফ্যাক্টর হচ্ছে 1.5 আর ক্যাননের ক্রপ ফ্যাক্টর হচ্ছে 1.6। যারা ক্রপ সেন্সার ইউজ করেন তারা যে লেন্সে যেই ফোকাল লেন্থটা দেখাবে তার সঙ্গে 1.5 এবং 1.6 আপনার যে ক্যামেরা বডি সে অনুযায়ী গুণ করতে হবে। এরপর আসে ফোকাস।
মোবাইলে যারা ছবি তোলেন এখানে এরকম এফ দিয়ে একটা জিনিস ডিনোট করা থাকে। এই এফ এ যদি ক্লিক করা হয় তাহলে দেখবো একটা এরকম স্কেল আমরা দেখতে পাচ্ছি। এখানে দুদিকে দুটো চিহ্ন আছে, এখানে একটা ফুলের কুঁড়ির চিহ্ন আছে আর এখানে একটা পর্বত বা পাহাড়ের ছবি দেওয়া আছে। এই দুটোর মানে হচ্ছে এটা হচ্ছে আমার একদম সর্বাপেক্ষা লোয়েস্ট যে ডিস্টেন্স তার ফোকাস, আর এটা হচ্ছে ম্যাক্সিমাম যে ডিস্টেন্স বা ইনফিনিটি যে ফোকাস সেইটা। অ্যাস্ট্রোফটোগ্রাফি করতে হলে যেহেতু নক্ষত্র বা তারা এগুলো আমাদের বহু দূরে আছে, মানে ধরে নিতে হবে অসীমে আছে, তাহলে আমাদের এই ইনফিনিটি ফোকাসটা সিলেক্ট করতে হবে। মানে এই যে পর্বতের যে ছবিটা দেওয়া আছে এইটাকে আমাদের সিলেক্ট করতে হবে, এটা হলো ইনফিনিটি ফোকাস। এটা খুব ভাইটাল জিনিস। যদি প্রপার ইনফিনিটি ফোকাস না হয় তাহলে কিন্তু তারাগুলো শার্প আসবে না, তারাগুলো একটা গোল দাগের মতো হয়ে যাবে। আবারও রিপিট করছি, ফোকাস যদি ইনফিনিটি না হয় তাহলে কিন্তু তাদের যে গঠন সেটা কিন্তু শার্প আসবে না, সেটা গোল দাগ হয়ে যাবে। এরপর আসে আইএসও। আইএসও মানে হচ্ছে আমাদের ক্যামেরা বা মোবাইলের যে সেন্সার আছে সেইটা লাইটের প্রতি কিরকম সেন্সিটিভ তার একটা স্কেল হচ্ছে আইএসও। আইএসও আমরা যত বাড়াবো তত ওই যে সেন্সারটা আছে ও তত বেশি লাইটকেও গ্যাদার করতে পারবে বা ধরতে পারবে। এখানে যেমন এদিকে 100 লেখা আছে, এদিকে 3200 লেখা আছে, মানে এদিকটা হচ্ছে হাই আইএসও, এদিকটা হচ্ছে লো আইএসও। ক্যামেরাতেও এটা অনেক বেশি দেয়া যায়, এটা এই ভ্যালুটা বহুদূর দেয়া যায়। আর মোবাইলে যারা অ্যাস্ট্রো ফটোগ্রাফি করতে চান তাদেরকে বলবো 200 বা 400 এর মধ্যে আইএসওটাকে সিলেক্ট করবেন। 200 বা 400, খুব বেশি হলে 800 পর্যন্ত যাবেন। এর বেশি যদি আইএসও যায় তাহলে কিন্তু ছবি যে নয়েজ এসে যাবে। কারণ আমাদের যে মোবাইলে যে সেন্সার আছে এই সেন্সারগুলো খুব একটা দামি সেন্সার নয়, এর কিন্তু আইএসও পারফরমেন্স খুব একটা ভালো নয়। যদি আমরা হাই আইএসওতে ছবি তুলি তাহলে দেখবো মানে আমাদের যে ছবিটা দিচ্ছে সেই ছবি জুড়ে ডট, মানে বহু ধুলোর বালির মতো ডট 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 এসে যাবে, এগুলো হচ্ছে নয়েজ। মানে মানে আমাদের যে সেন্সার আছে সেই সেন্সারকে আমরা জোর করে আলো নেয়ার, মানে আলো নেওয়ার জন্য আমরা জোর করছি সেন্সারকে, মানে তার যে ক্ষমতা তার বাইরে গিয়ে আমরা করছি বলা যেতে পারে। মানে সেন্সারটা গরম হয়ে যায় যার জন্য পুরো ছবি জুড়ে নয়েজ চলে আসে। এই নয়েজকে অ্যাভয়েড করার জন্য 200-400 এর মধ্যে আইএসও ভ্যালুটাকে রাখার চেষ্টা করবেন। কোন রেজুলেশনে ক্যামেরাতে অ্যাস্ট্রো ফটোগ্রাফি করা যাবে? আপনার মোবাইলে হাইয়েস্ট যে রেজুলেশন আছে যেমন 48 মেগাপিক্সেল, 64 মেগাপিক্সেল, আপনার যেটা হাইয়েস্ট মেগাপিক্সেল আছে সেই মেগাপিক্সেল সিলেক্ট করবেন। ক্যামেরা হলে তো মানে ডিএসএলআর হলে তো সেখানে একটাই মেগাপিক্সেল আছে, আর মোবাইল এখন যেহেতু প্রচুর মানে 3-4টে ক্যামেরা আছে তার মধ্যে যেটা আপনার হাই মেগাপিক্সেল ক্যামেরা সেইটাকে সিলেক্ট করবেন। হ্যাঁ, আবার ফিরে আসি, আইএসও তাহলে 200, 400, 800 এই তিনটে ভ্যালুর মধ্যে আমরা রাখার চেষ্টা করব। 100 রাখতে পারেন, মানে যারা গ্রাম থেকে ছবি তোলেন 100 আইএসও রাখলেও যথেষ্ট। আর যদি ক্যামেরার ক্ষেত্রে হয় খুব ভালো বডি হলে আইএসও অনেকটা বাড়ানো যায়, কোনো নয়েজ আসে না। কিন্তু মানে যেগুলো বিগিনার লেভেল বা মিড লেভেলের ক্যামেরা সেগুলোতে মোটামুটি 1600 বা 3200 পর্যন্ত বা খুব বেশি হলে 64 পর্যন্ত আইএসও দিতে পারবেন। এরপর যদি আইএসও যায় তাহলে কিন্তু সেই নয়েজ এসে যাবে। আর ওই 750, 850 যারা যদি ইউজ করেন তাদের তো আইএসওটা খুব একটা ফ্যাক্টর নয়, সেখানে আইএসওটা আপনি আপনার ক্যামেরা যতটুকু অ্যালাউ করে যত ম্যাক্সিমাম পর্যন্ত সেই অনুযায়ী আপনি দিতে পারেন। এরপর আসে হোয়াইট ব্যালেন্স। হোয়াইট ব্যালেন্স আপনি অটো সিলেক্ট করতে পারেন, মানে আপনি যে অবস্থায় ছবি তুলছেন তার যে বর্তমান কন্ডিশন, মানে পরিবেশের যা অবস্থান সেটা ক্যামেরা নিজেই ঠিক করে নেবে।
অটো সিলেক্ট করে রাখতে পারেন। আর যদি আপনি ম্যানুয়াল হোয়াইট ব্যালেন্স সিলেক্ট করতে চান তাহলে তো যে কোনো ভ্যালু আপনি দিতে পারেন। এটা যেমন হচ্ছে হোয়াইট ব্যালেন্স একটা স্কেল, প্রো সেটিং আপনার ক্যামেরার মধ্যেই থাকবে। এখন মানে আপনি যদি ক্যামেরাটা খোলেন সেখানে দেখবেন বিভিন্ন অপশন পাবেন। আমি একটা ছবি দেখাই। এই ছবিটা যদি দেখতে পাই তাহলে দেখবো যে নিচের দিকে বিভিন্ন জিনিস আছে। এই যেমন প্রো, ভিডিও, ফটো, এরকম বিভিন্ন দেখবেন অপশন আছে। তার মধ্যে প্রো যেটা আছে, অনেক ক্যামেরায় মোড বলে একটা অপশন থাকে, মোডে প্রো আছে, মানে যেখানে থাকবে সেখানে আপনাকে যেতে হবে। প্রো জিনিসটা যেখানে আছে আপনাকে ওখানে যেতে হবে। মোড বলে অনেক অপশন থাকে, মোডে গিয়ে দেখতে হবে প্রো আছে কিনা। এখন মোটামুটি যে সমস্ত নতুন যে ক্যামেরা মোবাইলে যেগুলো দিচ্ছে তাদের প্রত্যেকটা ক্যামেরাতেই মোটামুটি প্রো ক্যামেরা দেয়াই আছে। স্যামসাং এর কিছু ড্রব্যাক আছে। স্যামসাং এর মোটামুটি লোয়েস্ট মানে লোয়ার যে ফোনগুলো আছে তাতে কিন্তু এই প্রো মোডে শাটারটাকে কন্ট্রোল করা যায় না, এটা একটা ড্রব্যাক। আর যদি রেডমি, রিয়েলমি, ওপো এগুলো দেখেন তাহলে তো মোটামুটি 15,000 10,000-এর মধ্যে যে সমস্ত ফোন আছে তাদের প্রত্যেকেই প্রো মোড আছে, এবং প্রো মোডে এই শাটার স্পিড, আইএসও, ফোকাস এগুলো সমস্ত চেঞ্জ করার অপশনই আছে। স্যামসাং হলে একটু অসুবিধা, স্যামসাং একটু হায়ার দিকে যেতে হবে, না হলে আপনি যে কোনো ফোনেই পেয়ে যাবেন এখন বর্তমান যা সমস্ত ফোন আছে। আবার হোয়াইট ব্যালেন্সে ফিরে আসি। এখানে হোয়াইট ব্যালেন্স একটা স্কেল আছে। এই স্কেলে মোটামুটি এই যে 5,000-এর আশেপাশে ওপো, ভিভোতে পেয়ে যাবেন। হ্যাঁ, ভিভো, ওপোতে পেয়ে যাবেন। মোড বা প্রো বলে কোনো অপশন দেখবেন ওখানে পেয়ে যাবেন, ওপো, ভিভোতে পাওয়ার কথা। ম্যানুয়াল যদি আপনি হোয়াইট ব্যালেন্স সিলেক্ট করতে চান তাহলে 5,000-এর আশেপাশে হোয়াইট ব্যালেন্সটা সিলেক্ট করবেন। তাহলে কি হবে, ছবিটা মানে আকাশের নর্মাল কালার হয় নীল, সাধারণত আমরা নীল আকাশ দেখতে অভ্যস্ত, তাহলে যে ছবিটা আছে সেটা নীলের দিকে আসে। যদি ম্যানুয়াল হোয়াইট ব্যালেন্স সিলেক্ট করতে চান তাহলে 5,000-এর আশেপাশে হোয়াইট ব্যালেন্স সিলেক্ট করবেন। এই গেল মোটামুটি মোবাইলের কিভাবে অ্যাস্ট্রো ফটোকপি করতে হয় তার একটা প্রসেস। কারো কোনো প্রশ্ন থাকলে একটু বলবেন, আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি। এই হলো প্রো মোড। প্রো মোডে এরকম বিভিন্ন অপশন দেখতে পাবেন। এটা হচ্ছে হোয়াইট ব্যালেন্স, এটা হচ্ছে ফোকাস, এটা হচ্ছে শাটার, এটা আইএসও, আর এটা লেন্স। শাটার আপনি 8 সেকেন্ড, 16 সেকেন্ড বা 32 সেকেন্ড সিলেক্ট করবেন। দেখতে হবে যে ছবিটা কিরকম আসছে, মানে এক্সপোজার ট্রায়াঙ্গেল একটা রুলস হয়, মানে আইএসও, অ্যাপারচার এবং শাটার স্পিড, এই তিনটের ওপর ডিপেন্ড করে এই সেটিংগুলো হয়। আমি একটা লেখা আমার প্রোফাইলে পেয়ে যাবেন যেগুলো কিভাবে একে অপরের সঙ্গে সম্পর্কিত। একটা লেখা আমার ফেসবুক প্রোফাইলে আছে, বা আমিও এই গ্রুপে শেয়ার করে দিতে পারি। যারা মিস করছেন তাদেরকে বলি, এটা এই লাইভটা রেকর্ডেড হয়ে গ্রুপে থেকে যাবে। আপনার ফ্রি সময়ে আপনি যখন খুশি এটা দেখে নিতে পারবেন, এটা ডিলিট হবে না। ফ্রি সময়ে আপনি যখন খুশি দেখতে পাবেন। আচ্ছা, শাটারটা কি? হ্যাঁ, শাটারটা আমি দেখাই। এই হলো আমাদের শাটারের যে স্কেল, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে 1/1000 লেখা আছে আর এখানে 32 লেখা আছে। এটা মানে হলো 1/1000 মানে হচ্ছে, মানে শাটার মানে হচ্ছে ক্যামেরার যে মেকানিক্যাল শাটার আছে বা ইলেকট্রনিক্সের শাটার আছে সেইটা
কতক্ষণ ধরে অ্যাক্টিভ থাকবে তার একটা স্কেল। 1/1000 মানে হচ্ছে 1 সেকেন্ডে যদি 1 সেকেন্ডকে যদি 1000টা ভাগ করা হয়, তার যে একটা ভাগ হয়, মানে ভীষণ একটা শর্ট পিরিয়ডের জন্য ক্যামেরা শাটারটা ওপেন হবে। মানে কোনো মানে ধরুন কোনো হাই স্পিডে কোনো একটা জিনিস বেরিয়ে যাচ্ছে, সেই সমস্ত জিনিসকে যদি আমরা ফ্রিজ করতে চাই, ধরুন একটা গাড়ি হাই স্পিডে বেরিয়ে যাচ্ছে, এই গাড়িটাকে যদি আমরা ফ্রিজ করতে চাই তাহলে আমরা এই হাই শাটার স্পিড ইউজ করব। বা হাই শাটার স্পিড তখনই সম্ভব যখন মানে আমাদের কাছে সাফিসিয়েন্ট লাইট থাকবে। লাইট যদি না থাকে তাহলে কিন্তু হাই শাটার স্পিডে ছবি হবে না, পুরো কালো আসবে। মানে 1/1000 সেকেন্ড মানে হচ্ছে 1000 ভাগের 1 ভাগের 1 ভাগ। এত কম সময়ের জন্য আমাদের যে ক্যামেরা সেন্সর আছে সেটা অ্যাক্টিভ হবে, যে এনা মানে যথেষ্ট পরিমাণে লাইট কিন্তু গ্যাদার করতে পারবে না ক্যামেরার যে সেন্সর, ছবি কিন্তু কালো হয়ে যাবে, মানে ছবিতে কোনো লাইট আসবে না। অ্যাস্ট্রো ফটোগ্রাফিতে কিন্তু এই নিয়মটা খাটবে না। অ্যাস্ট্রো ফটোগ্রাফি করতে হলে প্রথমেই আমাদেরকে যেটা দেখতে হবে, আমাদের মানে আমরা ম্যাক্সিমাম কতটা শাটার স্পিড দিতে পারবো। আচ্ছা, আর একটা সুখবর যে ইলেকট্রিসিটি এসে গেছে, লাইভটা কন্টিনিউ করা যাবে। বাকিটা ইলেকট্রিসিটি এসে গেছে, কোনো সমস্যা হবে না। আমি একটু ব্রাইটনেসটা বাড়িয়ে নিই। অ্যাস্ট্রো ফটোগ্রাফি করার একটা প্রথমেই রুলস হচ্ছে ক্যামেরাটার সেন্সর ম্যাক্সিমাম কত সেকেন্ড ধরে আমরা রাখতে পারছি। মানে মোবাইল হলে তো আমাদের ফিক্সড, মোবাইলে মানে নর্মালি আমাদের একটাই মানে ইনবিল্ড লেন্স থাকে, সেটাকে তো আমরা অ্যাডজাস্ট করতে পারি না। নর্মাল যে সমস্ত মোবাইল আছে সেগুলো 8-16 সেকেন্ড মোটামুটি দেয়া যায়। সুবিধা হয় 8 সেকেন্ড এবং 16 সেকেন্ড আপনি যে কোনো একটা চুজ করতে পারবেন মোবাইলের জন্য। আমি ক্যামেরাটা একটু পরে দেখাচ্ছি, ক্যামেরাটা দিয়ে কিভাবে মানে ফোকাসটা শাটার স্পিডটা কিভাবে কাউন্ট করতে হয়। আগে আমি মোবাইলটা কভার করে নিই। এবার এই যে 8 বা 32 সেকেন্ড যদি আমরা সিলেক্ট করি, অ্যাপারচার মোবাইলে ফিক্সড, মোবাইলে কিন্তু ভ্যারিয়েবল অ্যাপারচার হয় না, বা কোন মোবাইলে হয় আমার জানা নেই। আমি রেডমি নোট 8 ব্যবহার করি, রেডমি নোট 8 কিন্তু অ্যাপারচার ফিক্সড। ডিএসএলআর হলে অন্য বিষয়, ডিএসএলআরটা আমি পরে আসছি, আগে আমি মোবাইলের মধ্যে থাকার চেষ্টা করছি, আগে মোবাইলটা আমি কভার করে নিই। এই 8 বা 32 সেকেন্ড দেওয়ার মানে হচ্ছে আপনার যে মোবাইলটা আছে সেটা মানে আপনি যত সেকেন্ড শাটার সেট করছেন সেই অনুযায়ী ছবি তুলবে। মানে 8 সেকেন্ড হলে আপনার মোবাইলটাকে 8 সেকেন্ড ধরে রাখতে হবে। একটা ট্রাইপড নেবেন, ট্রাইপডে মোবাইলটাকে রাখবেন, 8 সেকেন্ড দেবেন। 8 সেকেন্ড দেওয়ার সিলেক্ট করার পর খুব হালকা করে যে বাটনটা থাকে, এই যে এই বাটনটা প্রেস করে দেবেন, যেন মোবাইলটা নড়ে না যায়। মোবাইল কিন্তু স্থির থাকতে হবে, মোবাইল বা ক্যামেরা যাই হোক সেটা কিন্তু নড়লে হবে না, দুটোই স্থির থাকতে হবে। খুব হালকা ভাবে এখানটা প্রেস করে দেবেন, দেখবেন এখানে 8 সেকেন্ড ধরে একটা স্কেল এরকম গোল করে ঘুরবে, মানে ছবিটা উঠছে। যখন এই সার্কেলটা কমপ্লিট হয়ে যাবে তখনই ছবিটা উঠবে। এই সার্কেল কমপ্লিট হওয়ার আগে যদি কোনোভাবে ক্যামেরা বা মোবাইল নড়ে যায় তাহলে কিন্তু ছবিটা খারাপ হয়ে যাবে। মোবাইল বা ক্যামেরাকে কোনোভাবে নাড়ানো যাবে না যত সেকেন্ড ধরে ছবিটা উঠবে। এবার বোধহয় ক্লিয়ার হয়েছে শাটারটা। মুন বা তার আশপাশে শাটার কিভাবে একসঙ্গে ছবি তোলা যাবে, আইএসও কিভাবে ঠিক করব। আচ্ছা, চাঁদ এবং তারার যদি ছবি একসঙ্গে তুলতে হয় তাহলে কিন্তু একসঙ্গে ভালো ছবি হবে না, কারণ চাঁদের ছবি তুলতে গেলে আমাদের হাই শাটার স্পিড লাগে, 1/400, 1/500 এইরকম আমাদের শাটার স্পিড লাগে। এই শাটার স্পিডে কিন্তু তারাদের ছবি আসবে না। আমাদের দুটো ছবি তুলতে হবে। প্রথম ছবিতে আমাদের চাঁদের যে ওভারঅল যে ব্রাইটনেস বা তার যে শার্পনেস, তার যে ডিটেলিং, এইটা তোলার জন্য আমাদেরকে
1/400 1/500 এরকম একটা শাটার স্পিড সিলেক্ট করতে হবে। এটা আপনাকে ফিল্ডে গিয়ে বুঝতে হবে যে কিরকম আমার সেন্সরে লাইট আসছে। লাইট যদি কম আসে তাহলে শাটার স্পিড কমাতে হবে, লাইট যদি বেশি হয় তাহলে শাটার স্পিড বাড়াতে হবে। লাইট যদি কম আসে তাহলে শাটার স্পিড কমের দিকে আসবে, মানে একের দিকে আসবে। আর লাইট যদি বেশি হয় তাহলে 1/400 দিকে যাবে। এইভাবে প্রথম মুনের ছবি তুলতে হবে, মানে চাঁদের ছবি তুললেন একটা, এরপর একটা লং এক্সপোজারে তারাদের ছবি তুলতে হবে। কারণ লং এক্সপোজারে যদি চাঁদের ছবি তুলি তাহলে কিন্তু চাঁদ মানে ওই যে লং এক্সপোজারে চাঁদ কিন্তু অনেকটা জায়গা ট্রাভেল করে যাবে, যার জন্য চাঁদটা পুরো সাদা হয়ে ছবিতে আসবে এবং চাঁদের এত পরিমাণ আলো আসবে, কোনো কালার ডিটেলিং কিচ্ছু আসবে না, পুরো ছবিটা সাদা হয়ে যাবে। তাহলে আমাকে প্রথম চাঁদের একটা ছবি তুলতে হবে, চাঁদ নেই এমন একটা জায়গা সেখানে তারা আছে সেই এলাকার ছবি তুলতে হবে। তারপর এটা ফটোশপে মার্জ করতে হবে, তবেই চাঁদ আর তার পাশের যে তারা আছে সেটা একসঙ্গে তোলা যাবে। মানে একসঙ্গে ছবিটা আসবে একসঙ্গে, মানে দুটো জিনিস একসঙ্গে কখনোই হবে না। কারণ মানে লং এক্সপোজারের ছবিতে চাঁদ কিন্তু অনেকটা দূর চলে যাবে, ছবিটা পুরো সাদা হয়ে যাবে। অ্যাস্ট্রো ফটোগ্রাফি করার জন্য কোনো মোবাইল আছে? মোবাইল দিয়ে অ্যাস্ট্রো ফটোগ্রাফি মানে থার্ড পার্টি অ্যাপ দিয়ে সেভাবে তো করা যায় না। এই যে ছবিটা দেখা যাচ্ছে এইটা হচ্ছে একটা মানে ডিপ স্কাই অবজেক্ট। ডিপ স্কাই অবজেক্ট মানে হচ্ছে মানে আকাশে তো গ্রহ নক্ষত্রকে আমরা নর্মাল দেখতে পাই, মানে খালি চোখে আমরা দেখতে পাই, কিন্তু আকাশে কিছু মানে খুব কম লাইট যুক্ত এলাকা আছে, খালি চোখে তাদের একটু মানে ঝাপসা ঝাপসা দেখতে লাগে, তুলো মানে একটা ধরুন একটা হালকা ছোট্ট একটা মেঘ দেখা যাচ্ছে, এরকম বিভিন্ন জিনিস দেখতে পাওয়া যায়। যেমন যদি আমি এই ছবিটা দেখি তাহলে এই যে এখানে একটা হালকা একটা ফাজি স্পট আছে, এখানে একটা স্পট আছে, এখানে একটা স্পট আছে, এখানটা কিছু স্পট আছে, এই জিনিসগুলো হচ্ছে মেসিয়ার অবজেক্ট। মানে বিজ্ঞানী চার্লস মেসিয়ার এগুলো বিভিন্ন নাম দিয়ে গেছেন। এইগুলো ছবি তোলা হচ্ছে ডিপ স্কাই অবজেক্টের মধ্যে পড়ে। এদের ছবি তুলতে গেলে যেহেতু এরা মানে একটা ক্ষীণ লাইট সোর্স, এদেরকে ছবি তুলতে গেলে আমাদের, আচ্ছা জুম করে জায়গাটা আমি দেখাই। এই যে এই ছবিটা যদি দেখতে পাই, মানে দেখতে পাচ্ছেন এই যে হাই আইএসের জন্য পুরো ছবিতে নয়েজ এসে গেছে। এই যে এইরকম একটা জায়গা দেখতে পাচ্ছি, একটা ছোট্ট হালকা স্পট, একটু ঝাপসা ঝাপসা দেখতে লাগছে, এখানে একটা দেখতে লাগছে, এই নিচে একটা দেখতে লাগছে। এইগুলোকে যদি আমরা ছবি তুলতে যাই, যেহেতু এটা একটা ক্ষীণ লাইট সোর্স, মানে খুব কম, মানে খালি চোখে প্রায় দেখাই যায় না, বাইনোকুলার বা টেলিস্কোপ দিয়ে দেখতে হয়। এদেরকে ছবি তুলতে গেলে নর্মাল ভাবে যে আমরা এক ছবিতে দেখছি সেইভাবে ছবি তোলা যায় না। এদেরকে ছবি তুলতে গেলে কি করতে হয়, ধরুন এই যে এই ছবিটা দেখতে পাচ্ছি আমরা, এটা হচ্ছে এই আকাশগঙ্গার গ্যালাকটিক কোর বা মিল্কওয়ে গ্যালাকটিক কোর। এখানে আমরা দুটোই স্পট দেখতে পাচ্ছি। এদেরকে ছবি তুলতে গেলে আমাদের কি করতে হবে, নর্মাল মানে যারা একদম প্রথম থেকে শুরু করতে চান তাদের উদ্দেশ্যে বলি, আমাকে প্রথম এটাকে খুঁজতে হবে কোথায় আকাশে কি আছে, মানে কোন মেসিয়ার অবজেক্টটা কোথায় আছে সেটাকে প্রথম আমাদেরকে খুঁজতে হয়। খোঁজার পর ট্রাইপডে ক্যামেরাটাকে বসালেন, এবার আমরা এর চারপাশে একটা উজ্জ্বল নক্ষত্রকে খুঁজে নেবো, মানে ওটাকে ধরে আমাকে এদেরকে ট্র্যাক করতে হবে। প্রথম একটা আমি ছবি তুললাম, ছবি তুলে দেখতে হবে যে আমার ক্যামেরার মধ্যে এই জিনিসটা আসছে কিনা, প্রথম আমাদেরকে এটাকে খুঁজতে হবে। খোঁজা হয়ে গেল, খোঁজার পর আমরা কোনো একটা তারাকে ওটার মানে ওটার চিহ্ন হিসাবে ইউজ করবো। ধরুন এখানে যেই তারাটা আছে, আমাকে এই তারাটা
এই তারাটাকে আমাকে লক্ষ্য রাখতে হবে। এবার ক্যামেরার যে আইপিস আছে বা ডিসপ্লে আছে সেখানে আমাকে দেখতে হবে এই তারাটা যেন আমার সবসময় ক্যামেরা ডিসপ্লেতে থাকে, এবং চেষ্টা করতে হবে যে কোনো একটা গ্রিড, মানে ওখানে তো যদি আমরা ক্যামেরার গ্রিডটাকে অন করি তাহলে বিভিন্ন ইন্টারসেক্ট পাই, কোনো একটা জায়গায় যদি আমরা এটাকে ধরুন এইরকম যদি একটা গ্রিড হয়, ধরুন এখানে গ্রিডটা কেটেছে, তাহলে আমরা এই গ্রিডের এখানেই চেষ্টা করব ওকে এই জায়গার মধ্যেই রাখতে, মানে প্রত্যেকটা ফ্রেমে আমরা চেষ্টা করব এখানেই রাখতে। এবার ধরুন এর ছবি তুলতে, এই যে ছবিটা আছে মানে এইটা হচ্ছে নর্মাল ভাবে তোলা, পিছনের যে ছবিটা দেখতে পাচ্ছেন মানে এই ছবিটা, এই পুরো ছবিটা এটা হচ্ছে নর্মাল ভাবে তোলা, কিন্তু এই ছবিটা হচ্ছে এটা হচ্ছে স্ট্যাক ছবি। এই ছবিটাকে আমাকে তোলার জন্য, এটা যদি আমি পরের ছবিতে দেখাই, এটা দেখাচ্ছি এই যে দুটো যে মিক্সচার অবজেক্ট আছে, এই ছবিটা তোলার জন্য ধরুন এই তারাটাকে আমি খেয়াল করবো এই তারাটা কোথায় কোথায় যাচ্ছে সরে সরে, প্রত্যেকবার ক্যামেরা ডিসপ্লেতে যেন এই তারাটা থাকে সেইভাবে আমরা লক্ষ্য রাখবো। এবার ধরুন একটা ছবি তোলা হয়ে গেল, ধরুন এবার আপনার ফোকাল লেন্থ যা আছে সেই অনুযায়ী আপনি শাটার স্পিড সিলেক্ট করলেন, ওই 1000 ফোকাল লেন্থ এই সূত্র দিয়ে শাটার স্পিড সেট করলেন, এবার ছবি তুললেন একটা ছবি। নেক্সট ছবিতে দেখা যাবে এই তারাটা ক্যামেরার ডিসপ্লেতে এইরকম জায়গায় সরে আছে, আমরাও কি করব এই তারাটা যেমন মুভমেন্ট হচ্ছে সেইটাকে রেখে একটা অ্যাপ্রক্স ভাবে, একদম খুব নিখুঁত না হলেও ক্যামেরাটাকে আমরা ওইভাবে মুভ করাবো। ক্যামেরাটা তাহলে কিছু দূর মুভ করলো, আবার একটা ছবি তুললাম, আবার দেখা যাবে এই তারাটা কিছু দূর সরে যাচ্ছে, আবার আমরা ক্যামেরাটাকে একটু মুভ করলাম, এইরকম করে করে এই তারাটাকে আমরা ট্র্যাক করে করে যাব, যেহেতু এই জিনিসগুলো খুব একটা ভালোভাবে আসবে না ক্যামেরা ডিসপ্লেতে। এইটাকে আমরা যতক্ষণ মানে ট্র্যাক করে করে যাবো, এরকম করে ধরুন আমরা 100টা ছবি তুললাম, এই 100টা ছবি এবার একটা স্পেশাল কিছু সফটওয়্যার আছে, যেমন ডিএসএস বলে একটা সফটওয়্যার আছে, ডিপ স্কাই স্ট্যাকার, সেই সফটওয়্যারে আমরা যাব, সেই সফটওয়্যারে গিয়ে আমরা স্ট্যাক করব। ওই 100টা ছবি দিলে ডিএসএস এর যে ইনবিল্ট ফিচার আছে তারা এর মধ্যে বিভিন্ন তারাকে ওরা লোকেট করবে, এবং ওই যে 100টা ছবি আছে তারা ওই তারাদের পজিশন রেখে একটার ওপর একটা ছবিকে বসাবে। মানে এই ছবিটা তৈরি করতে মোট 56টা ছবি আছে, এই ছবিটা যে ডিএসএস যখন স্ট্যাক করি এতে মোট 56টা ছবি আছে, মানে 56টা ছবি একটার পর একটা বসিয়ে বসিয়ে এই ছবিটাকে করা হয়েছে। মানে স্ট্যাক হচ্ছে একটা সফটওয়্যার দিয়ে করা হয়, ডিএসএস বলে একটা ইজি সফটওয়্যার আছে, ডিপ স্কাই স্ট্যাকার, খুব ইউজার ফ্রেন্ডলি। এছাড়া আরো অনেক সফটওয়্যার আছে, আমাদের ডিএসএসটা খুব ইউজার ফ্রেন্ডলি। ওখানে ওই রকম বিভিন্ন দেখবেন, ওটা একটু ইউটিউবে কিছু টিউটোরিয়াল দেখে নেবেন, ওখানে আবার মানে ক্যালিব্রেশন জিনিস এসে যায়, মানে ডিপ স্কাই করতে গেলে আরো যদি গভীরে ডিপ স্কাই করতে হয় তখন আবার ক্যালিব্রেশন ফ্রেম বলে জিনিস হয়, লাইট ফ্রেম, ডার্ক ফ্রেম, বায়াস ফ্রেম, এরকম বিভিন্ন জিনিস আছে, সেগুলো একটু জটিল জিনিস, মানে আজকে যদি শেখাই তাহলে হয়তো মানে সারা রাত লেগে যাবে হয়তো, আজকে ওটা আমি বাদ রাখছি। নর্মাল স্ট্যাকটা আমি মানে বলে দিচ্ছি, শুধুমাত্র লাইট ফ্রেম যদি স্ট্যাক করা হয় তাহলে এরকম ওই সফটওয়্যার দিয়ে হয়ে যায়। আর যদি নয়েজ মুক্ত ছবি তুলতে হয় বা খুব হাই ভীষণ উচ্চ মানের ছবি তুলতে হয় তখন আমাদের ওই ক্যালিব্রেশন ফ্রেম চলে আসে, মানে বিভিন্ন ধরনের ছবি তুলতে হয়, তোলার বিভিন্ন পদ্ধতি আছে। যদি ইন্টারেস্ট হন তাহলে ইউটিউবে দেখতে পারেন, বা আমি খুব একটা ভালো পারি না, মানে স্বীকার করছি এটা, আমি ওই শিখছি, আমাকেও জিজ্ঞাসা করতে পারেন, যতটুকু জানি শিখিয়ে দেবো। বিভিন্নভাবে ছবি তুলতে হয়, ডার্ক ফ্রেম কিভাবে তুলতে হয়, বায়াস ফ্রেম কিভাবে তুলতে হয়, এরকম ডার্ক বায়াস ফ্ল্যাট ফ্রেম এরকম বিভিন্ন সব ব্যাপার আছে, সেগুলো জানতে হবে। মানে যদি আমি একদম ক্যালিব্রেশনের দিকে যাই, না হলে নর্মাল এই তো ছবি তুললেন, পরপর কোনো একটা জিনিসকে ট্র্যাক করে করে তারপর ডিএসএস সফটওয়্যারটা যাবেন, ওখানে ওর অটোমেটিকই এগুলোকে সিলেক্ট করে নেবে। ডিএসএলআরটা কি এবার শুরু করব, একটু জানাবেন। যাওয়ার কোনো যদি প্রশ্ন না থাকে তাহলে কিন্তু ডিএসএলআরটা এবার শুরু করব।
হাউ টু রিডিউস লাইট পলিউশনটাও আপনি নিজে রিডিউস করতে পারবেন না, ওটা তা মানে যে ছবি তুলে তার তো হাতে নেই। এক হয় আপনাকে লাইট পলিউশন মুক্ত কোনো একটা জায়গা যেতে হবে, লাইট পলিউশন যেখানে কম সেরকম জায়গায় যেতে হবে, কোনো গ্রামের দিকে যেতে হবে, না হলে আপনাকে ক্যালিব্রেশন ফ্রেম শিখতে হবে। মানে যারা শহরের দিকে আছে তাদের ডিপ স্কাই তোলার জন্য বেস্ট উপায় হচ্ছে ওই স্ট্যাক করা, এর জন্য ক্যালিব্রেশন শিখতে হবে। তাহলে ওই মানে লাইট ফ্রেম, ডার্ক ফ্রেম, বায়াস ফ্রেম, ফ্ল্যাট ফ্রেম এগুলো তোলা শিখতে হবে। ইউটিউবে মানে সার্চ করবেন যে ক্যালিব্রেশন ইন অ্যাস্ট্রোফটোগ্রাফি, তাহলে বিভিন্ন ভিডিও পেয়ে যাবেন। লাইট পলিউশন আপনার হাতে নেই, হয় আপনাকে গ্রামের দিকে যেতে হবে, না হলে ক্যালিব্রেশন শিখতে হবে। গ্রামের দিকেও ক্যালিব্রেশন যে কোনো অ্যাস্ট্রোফটোগ্রাফির জন্য প্রযোজ্য, মানে গ্রামে থাকলে যে ক্যালিব্রেশন লাগে না এরকম কোনো জিনিস নেই, কিন্তু শহরে আপনার ওটা করতেই হবে। আর মানে আপনি যতটা ম্যাক্সিমাম ছবি তুলতে পারবেন তুলে যেতে হবে, 100টা 150টা 200টা, যত যত ছবি তুলতে পারবেন তত ভালো হবে ছবি। টোটাল এক্সপোজার টাইম 56 × 6 সেকেন্ড। এইটা মানে কি? এইটা মানে হলো মোট 56টা ছবি আছে এবং এক একটা সেকেন্ডের এক একটা ছবির শাটার স্পিড হচ্ছে 6 সেকেন্ড। মোট 56টা ছবি আছে, এক একটা ছবির শাটার স্পিড হচ্ছে 6 সেকেন্ড। আচ্ছা, আমি এবার ডিএসএলআরটা যাচ্ছি। ক্যামেরার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এখানে, এখানে দেখুন আইএসও, শাটার, অ্যাপারচার বিভিন্ন লেখাগুলো দেখা যাচ্ছে। আপনাকে প্রথমেই কি করতে হবে, ম্যানুয়াল মোডে যেতে হবে। ম্যানুয়াল মোড কিভাবে যাবেন, এই যে ক্যামেরার ডায়াল বাটনটা আছে এখানে দেখুন একটা জায়গায় এম লেখা আছে, এম মানে হচ্ছে ম্যানুয়াল, এ লেখা আছে, এ মানে হচ্ছে অ্যাপারচার প্রায়োরিটি, এস মানে শাটার, পি মানে প্রোগ্রাম, আর এগুলো অটো। প্রথমে আপনাকে এই বাটনটা ঘুরিয়ে এম এ যেতে হবে, মানে হচ্ছে আপনাকে ম্যানুয়ালে যেতে হবে। ম্যানুয়ালে গেলে আপনি কি অ্যাপারচার, শাটার স্পিড এবং আইএসওর ওপর ফুল কন্ট্রোল পাবেন। এবার যে আপনার যে ডায়াল বাটনটা থাকে, এই ডায়াল বাটনটা ঘুরালে আপনি এই শাটারটাকে চেঞ্জ করতে পারবেন। দেখুন 4 সেকেন্ড, 3 সেকেন্ড, 2.5 সেকেন্ড, 2 সেকেন্ড, আবার যদি এদিকে বাড়াই তাহলে 6 সেকেন্ড, 8 সেকেন্ড, 10 সেকেন্ড, 13 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড, 25 সেকেন্ড, এরকম বিভিন্ন বাল্ব মোড, 30 সেকেন্ড, এরকম বিভিন্ন শাটার দেওয়া আছে। এবার আপনাকে এই যে লেন্স আপনি ইউজ করছেন সেই লেন্স অনুযায়ী আপনাকে প্রথম ওই 500 বাই ফোকাল লেন্থ এইভাবে আপনাকে শাটার স্পিডটা ক্যালকুলেট করতে হবে। এটা যেমন 70-300 একটা লেন্স, মানে আমি যদি এইটাকে যদি ঘুরিয়ে যদি 100-তে রাখি, ধরুন এই যে 100 যেটা লেখা আছে, এই 100-তে আমি রাখলাম। এখন যদি তাহলে আমার ফোকাল লেন্থ হচ্ছে 100 mm। এবার যেহেতু এটা ক্রপ ফ্যাক্টর বডি, তাহলে আমাকে 100 × 1.5 করতে হবে।
তাহলে আমার এফেক্টিভ ফোকাল লেন্থ হলো 150 mm, 150 mm। এবার 500 ভাজিতক 150 করলে যে রেজাল্ট আসবে সেটা হবে আমার এই যে ফোকাল লেন্থ আছে তার হচ্ছে ম্যাক্সিমাম অ্যালাউয়েবল শাটার স্পিড। এর যদি বেশি হয় তাহলে কিন্তু ক্যামেরার মধ্যে টেল চলে আসবে, মানে ক্যামেরা নয়, ছবিতে ওই তারাগুলো শার্প আসবে না, তারাগুলো লম্বা লম্বা লাইন চলে আসবে। এইভাবে আপনি শাটারটাকে কাউন্ট করবেন। আবার যেমন এখানে যেমন আর একটা আমার লেন্স আছে, ধরুন এটা হচ্ছে 18-140 লেন্স। যদি আমি 18 mm সিলেক্ট করে রাখি, এই দেখুন 18 আছে, তাহলে 18 গুণিতক 1.5 যেটা হবে 500কে ওটা দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমার এফেক্টিভ যে শাটার স্পিড সেটা আমার পাবো। কপ ফ্যাক্টর, এটা যেহেতু নিকনের কপ ফ্যাক্টর তাহলে আমাকে তাই 1.5 দিয়ে গুণ করতে হচ্ছে, আর যদি ক্যানন বডি হয় তাহলে 1.6 দিয়ে গুণ করতে হবে। আর যদি ফুল ফ্রেম ক্যামেরা হয় তাহলে কপ ফ্যাক্টর লাগবে না, জাস্ট 500কে ফোকাল লেন্থ দিয়ে ভাগ করে দিলেই শাটার স্পিড বেরিয়ে আসবে। এরপর আছে অ্যাপারচার। অ্যাপারচার দুভাবে চেঞ্জ করতে পারবেন। এক তো এই ক্যামেরা দেখবেন এখানে একটা বাটন থাকে, এই বাটনটাকে প্রেস করবেন। এই বাটনটাকে প্রেস করে, এই ধরুন আমি এই আঙুল দিয়ে প্রেস করছি আর এইভাবে এটাকে ঘোরাচ্ছি ডায়ালটাকে, তাহলে অ্যাপারচার চেঞ্জ হবে। আমি যদি ভিডিওতে দেখাই, 18, 16, 14, 13, এই যে যত আমার এফ নাম্বারটা কমের দিকে যাচ্ছে তত আমার অ্যাপারচার যে হোল সেটা বেশি ওপেন হচ্ছে, মানে আমি ম্যাক্সিমাম লাইট গ্যাদার করতে পারছি। যেমন এই লেন্সটার মানে যদি আমরা সব থেকে অ্যাপারচার দেখছি 4.5, 4.5 এর নিচে আমরা নামতে পারবো না। 4.5, তাহলে আমার যে লেন্স আমি ইউজ করব তার যে মিনিমাম যে অ্যাপারচার ভ্যালুটা আছে সেটা আমি সিলেক্ট করব। মানে এই ধরুন প্রত্যেকটা লেন্সের গায়ে দেখবেন এরকম লেখা আছে 7 to, এখানে লাইটটা পড়ছে, যেমন এখানে লেখা আছে 7 to 300, 4.5 to 6.3। মানে হলো যদি যখন আমার ফোকাল লেন্থ 70 mm থাকবে, আমি এই অ্যাপারচার ভ্যালুটাকে কমিয়ে কমিয়ে 4.5 এ আনতে পারবো। আর যখন এই লেন্সটাকে আমি যখন 300 mm নিয়ে চলে যাব তখন ওই ভ্যালুটা 6.3 হয়ে যাবে। ওই 6.3 নিচে আমি নামতে পারবো না। সবসময় চেষ্টা করতে হবে আমার লেন্স যেটা যত মিনিমামের দিকে আমি যেতে চাই সেটা আমি সিলেক্ট করব। তাহলে কি হবে, যে অ্যাপারচারের যে হোলটা আছে সেটা সব থেকে বেশি খুলে থাকবে এবং ম্যাক্সিমাম লাইট ওর মধ্যে ঢুকতে পারবে। এইটা হলো একটা রুল। আবার যদি এই লেন্সটার কথা নেই, এটা হচ্ছে 18-140 লেন্স, এর মিনিমাম ভ্যালু হচ্ছে 3.5 আর 140-এ হচ্ছে 5.6। এটা 3.5 আমি অ্যাপারচারটাকে নামিয়ে আনতে পারবো। আবার কিছু কিছু প্রাইম লেন্স, এই 50 mm যে প্রাইম লেন্স আছে, 5 mm 1.8, সেখানে 1.8 আমি মিনিমাম অ্যাপারচার দিতে পারবো। যত ওটা নিচের দিকে দিতে পারবো তত লাইট সেন্সারে বেশি পড়বে, এটা মনে রাখতে হবে। এরপর আছে আইএসও। আইএসও এখানে যেমন এই যে আইএসওটা আপনি 100 দেখতে পাচ্ছেন। এবার এইভাবে, এই ধরুন আমার কাছে একটা ট্রাইপড আছে, এই ট্রাইপড আমি ক্যামেরাটাকে বসালাম, এই ক্যামেরাটাকে পুরো স্থিরভাবে ক্যামেরাটাকে রেখে দেবো। ক্যামেরায় কোনো মুভমেন্ট হলে তাহলে কিন্তু ছবি কেঁপে যাবে, ছবি ভালো হবে না, ছবিটা ব্লার হয়ে যাবে, হেসি হয়ে যাবে। এইভাবে রেখে দেওয়ার পর আমাকে এই যে একটা ধরুন এখন 20 সেকেন্ড শাটার স্পিড আছে, আমি এটাকে কমিয়ে দিচ্ছি। কমিয়ে দিয়ে ধরুন আমি 2 সেকেন্ড একটা শাটার স্পিড দিলাম, দিয়ে আমি
তারটাকে প্রেস করলুম, এই ছবি উঠছে, এই 2 সেকেন্ড ধরে ছবিটা উঠলো। 2 সেকেন্ড মানে যত আপনি শাটার স্পিড দেবেন ততক্ষণ আপনাকে ওয়েট করতে হবে। ওই সময় ক্যামেরা কোনো ভাইব্রেশন বা মুভমেন্ট হলে ছবি কেঁপে যাবে, এটা মনে রাখতে হবে। তাহলে 2 সেকেন্ড একটা ছবি উঠলো। আবার যদি শাটার স্পিডটা বাড়িয়ে 10 সেকেন্ড করি, তাহলে এই ছবি উঠছে। 10 সেকেন্ড পর আমি ছবিটা দেখতে পাবো যে কিরকম ছবিটা উঠলো। এই মানে যতক্ষণ আপনার শাটারটা ওপেন থাকবে ক্যামেরার মধ্যে কোনো মুভমেন্ট বা শেক বা ভাইব্রেশন হলে ছবি কেঁপে যাবে, এটা মনে রাখতে হবে। এবার ছবিটা দেখলেন, দেখে যদি মনে হয় যে ছবির মধ্যে লাইট কম আসছে, তাহলে আপনাকে কি করতে হবে, আইএসও ভ্যালুটাকে বাড়াতে হবে। 1 স্টেপ বাড়িয়ে যাবেন। এই যেমন এখন আইএসও 100 আছে, এই তারপর আমি 125 দিলাম, 160, 200, 250, 320, এরকম করে করে বাড়িয়ে যাব। বাড়িয়ে দেখবো যে আমার ছবিটা কোন সেটিংয়ে একটা বেশ ভালো ছবি আসছে। এবার এই যে ক্রপ ফ্যাক্টর বা যে বডিগুলো, বিগিনার লেভেল ক্যামেরা বা মিড লেভেলের ক্যামেরা একটা ড্রব্যাক হচ্ছে এদের আইএসও পারফরমেন্স ভালো হয় না। যার জন্য কি হয়, যদি হাই আইএসওর দিকে যাই তাহলে ছবির মধ্যে অনেক নয়েজ চলে আসে, এটা একটা ড্রব্যাক। আর যারা ফুল ফ্রেম বডি ইউজ করেন তাদের তো মানে আইএসওটা খুব একটা ফ্যাক্টর নয়, অনেকটাই বাড়ানো যায়। এইভাবে ছবি তুলতে হবে। এবার আসে এই তিনটা হয়ে গেল, এই তিনটা হলো অ্যাপারচারটা, এই তিনটা হলো মেন জিনিস ফটোগ্রাফির ক্ষেত্রে। এক্সপোজার ট্রায়াঙ্গেলের মেন তিনটা জিনিস হলো শাটার স্পিড, আইএসও আর অ্যাপারচার। এই দুটোকে বাড়িয়ে কমিয়ে আমাকে দেখতে হবে কোন সেটিংয়ে সব থেকে অপটিমাম আমি রেজাল্টটা পাচ্ছি। এরপর আসে ফোকাস। মানে যারা কিট লেন্স ব্যবহার করেন তাদের একটা চ্যালেঞ্জিং কাজ হলো এই ফোকাস করা। ফোকাস করার জন্য কি করতে হবে, এই ট্রাইপডে ক্যামেরাটাকে বসিয়ে দিলেন, ডিসপ্লেটাকে অন করলেন, ডিসপ্লেটাকে অন করার পর এইভাবে আকাশে কোনো একটা তারার দিকে ক্যামেরাটাকে তাক করবেন। তাক করার পর এবার যে এই ফোকাস রিং আছে এইটাকে খুব স্লোলি ঘোরাবেন। তাহলে দেখবেন এখানে যে তারাটা ছবি আপনি দেখতে পাবেন সেটা কোনো একটা পজিশনে একদম মিনিমাম হয়ে যাবে। মানে ওই যে তারাতে একটা লাইট তো আপনি দেখতে পাবেন, সেটা দেখবেন একদম ছোট্ট হয়ে গেছে, একটা জাস্ট ডট এসেছে। এই যখনই ডট আসবে এটাই হলো এই মানে কিট লেন্সের ইনফিনিটি ফোকাস। কিট লেন্সের ইনফিনিটি ফোকাস করা একটা খুব চ্যালেঞ্জিং কাজ। মানে আপনাকে ওই কোনো একটা ব্রাইট তারাকে খুঁজতে হবে আকাশে, বা ভীষণ দূরে একটা কোনো লাইট সোর্স খুঁজতে হবে, সেইটাকে আপনাকে এই ডিসপ্লেতে দেখতে হবে বা আইপিএসতেও দেখতে পারেন। তারপরেই যে ফোকাস রিডিং আছে সেটাকে ঘোরাতে থাকবেন, ঘুরিয়ে দেখবেন যে কোন পজিশনে সব থেকে শার্প দেখতে পাওয়া যাচ্ছে, ওটাই হবে ইনফিনিটি ফোকাস। আর যারা একটু দামি লেন্স ব্যবহার করেন সেখানে তো ইনফিনিটি সেন্স মানে ফোকাস একটা স্কেল থাকে, যা সেদিকটা নিয়ে গেলেই ইনফিনিটি ফোকাস হয়ে যায়, ওটা খুব ইজি হয়ে যায়। আর কিট লেন্স হলে একটু চ্যালেঞ্জিং কাজ, আপনাকে আইপিস বা ডিসপ্লে অন করে দেখতে হবে যে কোনো একটা দূরের তারাকে ঘুরিয়ে কোথায় সব থেকে শার্প ফোকাসটা হচ্ছে। আর আর একটা জিনিস বলার, চেষ্টা করবেন ছবিগুলো সবসময় এই যে র ফরম্যাট আছে ক্যামেরার,
এই যে ক্যামেরা যে আছে এই এ চলার চেষ্টা করবেন সবসময়। এ তুললে কি হয়, যখন আপনি ছবিটা প্রসেসিং করবেন তখন খুব সুবিধা হবে। ছবিটা সবসময় এ তোলার চেষ্টা করবেন। দেখা যাচ্ছে ডিসপ্লেটা? এই যে দেখা যাচ্ছে, এই এ তোলার চেষ্টা করবেন। আছে, ফাইন আছে, নর্মাল আছে, বেসিক আছে, প্লাস বেসিক, প্লাস নর্মাল, প্লাস ফাইন। চেষ্টা করবেন এ তোলার, ছবিটাকে সবসময় চেষ্টা করবেন এ তোলার। এতে তুললে পোস্ট প্রসেসিং এ খুব সুবিধা হবে। এটা একটা টিপস। আর একটা হচ্ছে, এই যে ম্যানুয়াল ফোকাসটা যে বললাম, এই ম্যানুয়াল ফোকাস করার জন্য আপনাকে ওই ডিসপ্লেতে আছে এই যে এই অপশনটা আছে ফোকাস মোড। এই মোডে আপনি বিভিন্ন জিনিস আছে, যেমন অটো ফোকাস, অটো সার্ভো এফ, সিঙ্গেল সার্ভো, অটো ফোকাস কন্টিনিউয়াস, এইগুলো হচ্ছে অটো ফোকাস। এই তিনটা হচ্ছে অটো ফোকাস সেটিং। এই অটো ফোকাসে কিন্তু ছবি তোলা যাবে না। রাতের আকাশে ছবি তুলতে গেলে ম্যানুয়ালে ছবি তুলতে হবে। এই ম্যানুয়ালটাকে সিলেক্ট করতে হবে, ম্যানুয়াল ফোকাস বলে লেখা আছে, এই ম্যানুয়াল ফোকাসটাকে সিলেক্ট করতে হবে। কিছু কিছু লেন্সে ম্যানুয়াল ফোকাসটা এখানে থাকে, এই যে এ লেখা আছে আর এম লেখা আছে। এ মানে হচ্ছে অটো, এম মানে হচ্ছে ম্যানুয়াল। এইটাকে আমাকে ম্যানুয়ালে সেট করে রাখতে হবে। সবসময় ম্যানুয়াল মোডে ছবি তুলতে হবে, অটো ফোকাসে কিন্তু ছবি তোলা যাবে না, কারণ রাতের আকাশে তারাগুলো এতই ক্ষীণ, ক্যামেরা কিন্তু কোনোভাবেই তাদেরকে অটো ফোকাসে শার্প ফোকাস করতে পারবে না। ম্যানুয়াল ফোকাস করতে হবে, এবং ওই ডিসপ্লেতে কোনো একটা ব্রাইট তারা বা কোনো একটা ব্রাইট আলোক সোর্সকে লক্ষ্য করে তারপর ওই ফোকাস যে রিংটা আছে এটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখবেন কোনো একটা পজিশনে শার্প ফোকাস হচ্ছে, সেই পজিশনটাই হবে ওটার ইনফিনিটি ফোকাস। ক্যামেরা নিয়ে কারো একটু জিজ্ঞাসা থাকলে একটু বলবেন এখানে। কারো কোনো প্রশ্ন আছে এখানে? মিল্কি ওয়ে আর মিল্কি ওয়ে স্টার টেলের সেটিং কিরকম হবে? আচ্ছা, মিল্কি ওয়ে তুলতে হলে আপনাকে প্রথম দেখতে হবে যে মিল্কি ওয়ের পজিশনটা কোথায়। বিভিন্ন অ্যাপ আছে, আমি আগেই বললাম, যেমন স্কাই সাফারি, হ্যাভেন অ্যাপ, এই ধরনের বিভিন্ন অ্যাপ আছে এবং কিছু ওয়েবসাইট আছে যেখানে আপনার জিপিএস যে কোঅর্ডিনেশন আছে সেটা পুট করলে ওই দিন রাতে মানে আকাশে কি কি দেখতে পাওয়া যায় এবং টাইম দিলে কোন টাইমে কি দেখা যায় তার একটা ওরা ম্যাপ আপনাকে দেবে। আর যদি অ্যাপ হয় তো ওটা লাইভ, মানে লাইভ টাইম লাইভই দেখতে পাবেন। জাস্ট অ্যাপটা অন করে আকাশের দিকে মুখ করলেই আকাশে কোথায় কি আছে সেটা দেখতে পাবেন। প্রথম আপনাকে এটা দেখতে হবে যে মিল্কি ওয়ের পজিশনটা কোথায়। মিল্কি ওয়ের পজিশন খোঁজার পর যদি মোবাইলে করেন
তাহলে ওই মোবাইলটা একটা ট্রাইপড বা এমন কোনো একটা জায়গায় রাখবেন যাতে মোবাইলটা কোনোভাবে নড়ে না যায়। অ্যাস্ট্রোফটোগ্রাফি কোনোভাবেই নাড়ালে হবে না, মানে সেফ হলে কিন্তু ছবি ব্লার চলে আসবে। রাখার পর যদি মোবাইল হয় তাহলে ওই 16 সেকেন্ড বা 32 সেকেন্ড শাটার রাখবেন, ফোকাস হবে ইনফিনিটি, আইএসও 100 দিয়ে শুরু করবেন। যদি ছবি অন্ধকার হয় একটা স্টেপ বাড়াবেন, মানে 200 করলেন, 400 করলেন, 800 করলেন, এইভাবে বাড়িয়ে বাড়িয়ে যাবেন। দেখবেন যে কোথায় অপটিমাম আসছে। আর মোবাইলের একটা ড্রব্যাক হচ্ছে আইএসওটাকে মানে খুব বেশি ম্যাক্সিমাম করলে ছবিতে অনেক নয়েজ চলে আসবে। তারপর তো জাস্ট শাটারটাকে প্রেস, ওই ক্যামেরার যে শাটার আছে সেটাকে প্রেস করলেন, ছবি উঠে যাবে। আর স্টার্ট টেল হচ্ছে, স্টার্ট টেল কিন্তু একটা ছবি নয়, এটা মনে রাখতে হবে। স্টার্ট টেলে কিন্তু অনেকগুলো ছবি থাকে। আমি যে ছবিটা দেখিয়েছিলাম একদম শুরুর দিকে, তাতে কিন্তু 228টা ছবি আছে। আপনাকে পর পর ছবি তুলতে হবে। আর যদি মোবাইলে ছবিগুলো স্ট্যাক, মানে ছবিগুলো স্টার্ট টেল তুলতে চান, তাহলে আপনি মোবাইলে ওই লং এক্সপোজারে ছবি তুলবেন, ছবি তুলে তুলে যাবেন। তারপর কিছু সফটওয়্যার আছে, ফটোশপে করা যায়, অ্যাডোবে যে ফটোশপ, যদি ডেস্কটপ হয় অ্যাডোবে ফটোশপ দিয়ে করা যায়। আর মোবাইল হলে একটা সফটওয়্যার আছে, ওটা স্টার্ট টেলই নাম, স্টার্ট টেল নামে একটা সফটওয়্যার আছে, ওই সফটওয়্যার দিয়ে ছবিগুলোকে মার্জ করা যায়। অ্যাস্ট্রো ভিডিওগ্রাফি কিভাবে করব? ভিডিওগ্রাফি করতে গেলে ছবি তুলতে হবে, ছবিগুলো অ্যাডোব প্রিমিয়ার প্রো যে সফটওয়্যার আছে সেই ছবি দিয়ে আপনাকে ভিডিও বানাতে হবে। মানে ওই যে 24 FPS, 25 FPS, 30 FPS, এই ধরনের যে আমরা ভিডিও বলি, মানে 1 সেকেন্ডে 24টা ওখানে ছবি আছে, তাহলে আপনাকে ওইভাবে ক্যালকুলেশন করতে হবে। মানে আপনি যদি 10 মিনিটের একটা, 10 সেকেন্ডে যদি একটা ভিডিও বানাতে চান, তাহলে যদি 24 FPS হয় তাহলে 10 গুণিতক 24, তো 40, 240টা ছবি তুলতে হবে এবং সেটা অ্যাডোব প্রিমিয়ার প্রোতে ভিডিওতে কনভার্ট করতে হবে। মিল্কি ওয়ে যদি ল্যান্ডস্কেপ প্যানোরামা করতে চাই, তবে সেটা ডিএসএলআর এ কিভাবে করব, কি ক্ষেত্রে সেটিং এর ব্যাপার স্যাপার কি আছে? একটা তো ওই 11-16 বলে যে লেন্সগুলো আছে, ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, সেগুলো দিয়ে করতে পারেন। আর না হলে আপনাকে ওই ক্যামেরাটাকে মুভ করে যেতে হবে, একটা ছবি হলো আবার একটা ছবি হলো, এইভাবে মুভ করে ছবি হয়ে যাবে। তারপর সেটা ফটোশপে সেটাকে স্টিচ করতে হবে, মানে একটা ছবি জুড়তে হবে। অনেক সময় ছবি তোলার সময় তো ক্যামেরা নড়ে যেতে পারে। ক্যামেরা নড়ে গেলে কখনোই ছবি ভালো হবে না, তাহলে কিন্তু ব্লার চলে আসবে। আর মানে যখন শাটারটা প্রেস করছেন সেই সময় ক্যামেরার যাতে না নড়ে যায়, তার জন্য একটা যে ওই যে একটা ডিলে টাইম সেট করা যায় ক্যামেরায়। এখানে একটা বাটন থাকে, এইটাকে প্রেস করবেন। এটাকে প্রেস করলে এই নিচে আছে সেলফ টাইমার। এই সেলফ টাইমার 2 সেকেন্ড বা 5 সেকেন্ড বা 10 সেকেন্ড দেওয়া যায়। সেলফ টাইমার দিয়ে আপনাকে ছবি তুলতে হবে, তাহলে শাটার প্রেস করার সময় ক্যামেরা নড়বে না। ছবি তোলার সময় ক্যামেরা যতক্ষণ ধরে ছবি উঠছে ওই সময় কিন্তু ক্যামেরা নড়লে ছবিটা খারাপ হয়ে যাবে। স্টার্ট টেল ফটো তোলার সময় এক একটা ফটোর গ্যাপ কত হবে? যতটা মিনিমাম করা যায় দেবেন। যত ম্যাক্সিমাম করা গেলে তাহলে কিন্তু টেলটা আসবে না, এটা ছবিটা ডট ডট হয়ে যাবে। একদম স্মুথ টেল আনার জন্য ম্যাক্সিমাম গ্যাপ 1 সেকেন্ড দিতে পারেন, হাফ সেকেন্ড দিতে পারেন। স্টার্ট টেল করার সময়, ছবি তোলার সময় বারবার ছাটার সময় ক্যামেরা নড়ে যেতে পারে তো। আচ্ছা, স্টার্ট টেল তোলার সময় দুভাবে করা যেতে পারে। এক হচ্ছে কেবল রিলিজ বলে একটা জিনিস হয়, ক্যামেরার সঙ্গে আটকাতে হয়, কেবল রিলিজ দিতে পারেন। আর ক্যামেরার একটা ইনবিল্ট ইন্টারভ্যালোমিটার আছে, ক্যামেরার মেনু বাটনে যাবেন,
শুটিং মেনু যে অপশানটা আছে এখানে যাবেন, একদম শেষের দিকে দেখবেন লেখা আছে ইন্টারভাল টাইমার সেটিং। এই ইন্টারভাল টাইমার সেটিংয়ে যাবেন। এবার এখানে নাও করা যায় বা স্টার্ট টাইম করা যায়, কখন শুরু হবে, এই নাওতে গেলেন। এরপর আছে ইন্টারভ্যাল, মানে এক একটা ছবির মধ্যে কত ইন্টারভ্যাল। এইটা হচ্ছে সেকেন্ড, এইটা হচ্ছে মিলি সেকেন্ড। যেমন ধরুন এখানে আমি ধরুন এটা 0 করলাম, এটা 1 সেকেন্ড দিলাম। এবার মোট কতগুলো ছবি তুলতে হবে, ধরুন আমি এখানে সাপোজ একটা এক্সাম্পল দিচ্ছি, 5টা ছবি। 5টা ছবি সিলেক্ট করলাম, এবার এই অন দিলাম, এই শুরু হয়ে গেল। এবার অটোমেটিক ছবি তুলে যাবে। এবার এটা টাইপড এইভাবে রেখে দিলেন, মানে টাইপড এটা রাখার পর এই জিনিসটা করবেন, টাইপডে রাখার পর এইভাবে রেখে দিলেন। এবার ওই ইন্টারভ্যালোমিটার যে ক্যামেরার মধ্যে আছে সেটা অন করে দিলেন। এবার পরপর এটা ছবি উঠে যাবে, তাহলে আর এই ক্যামেরার সেকটা আসবে না, ক্যামেরার মধ্যেই এই ফিচার্সটা আছে। আর কোনো প্রশ্ন আছে? মানে লাইভটা শেষ করব, অনেকটাই হয়ে গেছে। যদি কোনো প্রশ্ন থাকে বলবেন, নাহলে লাইভটা শেষ করব। লাইভটা আমি তাহলে এখানে শেষ করি। কারো কিছু প্রশ্ন থাকলে এই লিঙ্কেই করে রাখবেন, আমি উত্তর দিয়ে দেব। লাইভটা আমি এখানেই শেষ করছি। সবাইকে শুভ রাত্রি। ছবি তুলুন, ঘুরে বেড়ান। আর এখন যেহেতু মানে কোভিডের সময়, এখন বাড়িতেই থাকতে হবে। একদিন কোভিডকে আমরা কাটিয়ে উঠবো, সেদিন সবাই আমরা ঘুরতে যাব আর প্রচুর প্রচুর ছবি তুলবো। আর রাতের আকাশ এখন ছবি তোলার জন্য তো আপনার বাড়ির ছাদটাই যথেষ্ট। জাস্ট বাড়ির ছাদে উঠে যেতে হবে, একটা ট্রাইপড নিতে হবে, মোবাইল বা ডিএসএলআর আপনার যা আছে সেটা লাগিয়ে, এই যা আমি শেখালাম সেটা ফলো করলেই রাতের আকাশে ছবি উঠবে। এখন তো ছাদে উঠে তো ছবি তোলার বহু সুযোগ। আর যেদিন একদম আমরা কোভিডকে কাটিয়ে উঠবো সেদিন আমরা পাহাড়ে যাব আর বহু বহু ছবি তুলব। সবাইকে শুভরাত্রি। লাইভটা আমি এখানেই শেষ করছি।